আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এ পরীক্ষা দিবে এবং তোমাদের যাদের ইচ্ছা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করা, তোমাদের উদ্দেশ্যেই কিন্তু আমাদের এডুকেশনের এই আয়োজন। সো আজকের ফাইনাল সাজেশন ক্লাসে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, তোমাদের মুন্না ভাইয়া। সো আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র শুরু করব। ইতিমধ্যেই কিন্তু আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র দুইটা ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলছি। সো যারা এই ভিডিওটা প্রথম দেখতেছো বা রেকর্ড যখনই দেখো না কেন, অলরেডি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের দুইটা ক্লাস প্রথম পত্রের উপরে নিছি। আমি একটা ক্লাসে 1 থেকে 5 অধ্যায় পড়াইছি, আর একটা ক্লাসে 6 থেকে 10 অধ্যায় পড়াইছি। সো যারা ওই দুইটা ক্লাস করনি অবশ্যই করে ফেলবা। এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুই জায়গাতেই রেকর্ডেড আকারে আছে। ওকে, সো আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অর্ধেক পার্ট শেষ করব 1 থেকে 5, তারপরে আমরা 6 থেকে 11 পর্যন্ত করব নেক্সট ক্লাসে, অর্থাৎ কালকে রাত 8টা ঠিক 30 মিনিটে। ওকে, সো সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও, এবং ইতিমধ্যেই যারা যুক্ত হয়ে গেছো তারা একটু কষ্ট করে আমাকে জানাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা পারফেক্টলি দেখতে পাচ্ছ কিনা এবং সব কিছু ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা। আজকে খুব সুন্দর একটা ক্লাস হবে, কারণ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে কিন্তু তুলনামূলক বেশি প্রশ্ন আসতে দেখা যায়। বিশেষ করে এই প্রথম সারের যে অধ্যায়গুলো আছে, তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ, এইগুলো থেকেই কিন্তু পরীক্ষায় বেশি আসে। সো আজকের ক্লাসটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখবা যে আমরা চলতড়িতের সার্কিট সমাধান যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে মুখেই দ্রুত সমাধান করা যায়, সার্কিট সমাধান নিয়ে কোনো সমস্যা হবে না। এবং তারপরে আমাদের কার্নো ইঞ্জিন থেকে শুরু করে দেন স্থিরতড়িৎ A to Z রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেগুলো সব থেকে বেশি আসছে কনসেপ্টগুলান, সেগুলো আমরা খুব সুন্দর মতো আজকের ক্লাসে কভার আপ করবো। সো সবাই একটু আমাকে কনফার্ম করো যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। ওকে, সো আমি শুরুতেই একটু সময় দিয়ে নিচ্ছি সবাইকে, যাতে করে সবাই একসঙ্গে যুক্ত হয়ে ক্লাসটা শুরু করতে পারি। আমি আমাদের ক্লাসটি সকল জায়গায় একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে সকল বন্ধুদের শেয়ার এবং মেনশন করে দাও। তোমরা সবাই একটু কষ্ট করে সকল বন্ধুদের শেয়ার এবং মেনশন করে দাও। আমি আমাদের ক্লাসটা সব জায়গায় একটু শেয়ার করে দিয়ে আমরা ক্লাসটা শুরু করতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে, এই তো ডান। সো সবাই আমাকে একটু জানাও যে ভাই সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমরা ক্লাসটা শুরু করব কিনা। এর মধ্যে আমি আমাদের গ্রুপগুলোতে একটু ক্লাসটা জাস্ট শেয়ার করে দিচ্ছি। সবাই একটু দ্রুত আমাকে জানাও যে সব কিছু পারফেক্ট আছে কিনা। আমরা খুব দ্রুতই আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আজকের ক্লাসের কমপ্লিট করব আমরা। সো ওকে, সো আমরা সব জায়গায় দিয়ে দিয়েছি ক্লাসটি। তাহলে চলো আমরা আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা তাহলে শুরু করি। ওকে, ওকে, সো আমরা সর্বপ্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি ভাইয়া, দেখো এটা কিন্তু অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদম রিসেন্ট সালে আসছে, 24-25 সেশনে আসা প্রশ্ন। সো আমরা একদম খুব সুন্দরভাবে প্রশ্নটা পড়ে বুঝে দেখি যে আমাদের কি বলতেছে, কি চাচ্ছে প্রশ্নটাতে। সো আমরা যদি দেখি যে ভাইয়া একটা কার্নো ইঞ্জিন 400 কেলভিন তাপমাত্রার উৎস থেকে, একটা কার্নো ইঞ্জিন 400 কেলভিন তাপমাত্রার উৎস থেকে 300 কেলভিন তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকে 225 ক্যালোরি তাপ বর্জন করে। তারপরে বলছে তোমাকে তাপগ্রাহকের তাপমাত্রা কত ছিল, তার মানে তোমাকে তাপগ্রাহকের তাপমাত্রা বের করতে বলছে। সো আমাদের কি বের করতে বলছে ভাইয়া, T2 মান বের করতে বলছে। সো আমাদের T1 এর মান দেওয়াই আছে, তাপগ্রাহকের তাপমাত্রা বের করতে বলছে, দ্যাট মিনস T2 মান বের করতে বলছে। ওকে, তাহলে আমাদের দেখো প্রশ্নে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আগে যদি আমরা ফাইন্ড আউট করি। দেখো সর্বপ্রথম একটা কার্নো ইঞ্জিনের আমাদের হচ্ছে T1, দেখো আমাদের হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে। তারপরে তোমাকে বলছে যে ভাইয়া এত তাপ গ্রহণ করে, দ্যাট মিনস Q1 এর মান দেওয়া আছে। তারপরে এত তাপ বর্জন করে, Q2 এর মান দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে বলছে T2 এর মান, তাহলে T1 দেওয়া আছে, T2 বের করতে বলছে। ওকে, তাহলে আমরা খুব সুন্দর মতো তাপ এবং তাপমাত্রার সম্পর্ক জানি, তাই না? তাপ এবং তাপমাত্রার সম্পর্ক জানি, সেটা কি ভাইয়া, যে আমরা লিখতে পারবো যে T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু Q1 ডিভাইডেড বাই আমাদের Q2। ঠিক আছে, সো এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ, তাপ এবং তাপমাত্রার সাথে যে সম্পর্কটা কার্নো চক্রের।
সো এখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো এখান থেকে সবকিছুরই মান দেওয়া আছে, একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে তাপগ্রাহক। দ্যাট মিনস T2 এর মান আমরা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো এখান থেকে যদি আমরা T2 বের করতে চাই ভাইয়া, তাহলে T2 ইকুয়াল টু কি হবে, আর গুণ করে দাও, তার মানে Q2 T1 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে Q1। তাহলে এখন তুমি জাস্ট খালি ধরে ধরে মান বসাই দিবা, এখন তুমি ধরে ধরে মান বসাই দিবা। তাহলে দেখো আমাদের মানটা দেখো আমাদের হচ্ছে, এখন আমরা জাস্ট মান বসাই দিব। তাহলে দেখো আমাদের কিউটুর মান কত ভাইয়া, কিউটুর মান কত, কিউটুর মান দেখো, কিউটুর মান দেওয়া আছে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে Q2 আর এটা হচ্ছে আমাদের কি ভাইয়া Q1। সো সব কিছু মান দেওয়া আছে, আমরা জাস্ট বসাই দিব। তাহলে দেখো আমাদের এখানে কত আসতেছে ভাইয়া, Q2 উপরে আছে, তাহলে হচ্ছে 225 ইন্টু T1 এর মান কত 400 ডিভাইডেড বাই আমাদের কত আসতেছে Q1 এর মান কত ভাইয়া, Q1 এর মান হচ্ছে 300। ওকে, তাহলে দেখো এই শূন্য দুইটা শূন্য কাটা। এখন যদি তুমি এটাকে কাটো তাহলে কত আসতেছে দেখো, 3 অক্ষে 3, 3 সাতা 21, তার মানে 15, 3 পাঁচা 15, 75 চলে আসতেছে। তাহলে এখন 75-এর সাথে 4 গুণ করো, জাস্ট 75-এর সাথে আমরা 4 গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে যাবে। 4 পাঁচা 20, শূন্য হাতে 2, 4 সাতা 28, আর হচ্ছে 2 30। এই তো আমাদের যেহেতু তাপমাত্রা, দ্যাট মিনস অবশ্যই ক্যালভিন এককে আসবে। সো আমরা 300 ক্যালভিন কোথায় আছে, ফ্যান্টাস্টিকভাবে যদি আমরা একটু দেখি, দেখো এই যে ডি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? দেখো খুব সুন্দর একটা প্রশ্ন এবং অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারছি কিন্তু। সো আমাদের তাপ এবং তাপমাত্রার এই সম্পর্কটা অবশ্যই মনে রাখবা। দেখো এটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও। সো কোথায় ভুল করতে পারো আমি যদি একটু দেখাই দিই, দেখো কনফিউজড হওয়া যাবে না। তুমি যদি চাও যে ভাইয়া আমি উপরে T2 লিখবো, প্যারা নাই, তাহলে তোমাকে এইখানে নিচে T1 লিখবা, এইখানে তোমাকে Q2 ডিভাইডেড বাই Q1 লিখতে হবে। ওকে, এটা সমানুপাতিক সম্পর্ক। দেখো যখন আমরা T1 উপরে লিখবো তখন আমাকে Q1 উপরে লিখতে হবে, যখন আমরা T2 উপরে রাখবো তখন আমরা Q2 উপরে রাখতে হবে। ওকে, সো এমনটা কখনোই করা যাবে না যে ভাইয়া T2 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু Q1 ডিভাইডেড বাই Q2, এইরকমটা কখনো করা যাবে না। এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে। এটা শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটি না, ঢাকা ইউনিভার্সিটিতে রিসেন্ট সালে আসছে এবং অন্যান্য সকল জায়গায় এই সম্পর্ক থেকে প্রশ্ন আসে। সো কোথায় তোমরা ভুল করতে পারো ভাইয়া, এই যে সম্পর্ক উল্টাপাল্টা করা যাবে না। তুমি চাইলে T2 বা Q2 উপরে রাখতে পারো, কিন্তু T2 বা Q2 উপরে রাখলে অবশ্যই তোমাকে এইখানে কি রাখতে হবে, T2 আমাদের হচ্ছে উপরে রাখতে হবে। সো আমাদের T1 যখন নিব তখন এখানে Q1 আসবে, আর যখন T2 নিব তখন এখানে Q2 আসবে। সমানুপাতিক সম্পর্ক একটু খেয়াল রাখতে হবে। ওকে, সবাই কি ক্লিয়ার রে? এই তো সবাই মোটামুটি পারছো। তুরনা ওয়ালাইকুম আসসালাম, শিমুল, শাম্মী অলরেডি অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া ডি হবে। এই আমি কিন্তু সবার উত্তর পাই নাই, ঠিক আছে? এই কোশ্চেনটা আহামরি কোনো কঠিন কোশ্চেন ছিল না। সো তোমরা একটু খাতা কলম নিয়ে বসো, সবাই একটু ট্রাই করবা। ভুল হলে কোনো সমস্যা নাই, বারবার আমি ক্লাসের মধ্যে বলি যে যতবারও মুন্না ভাইয়ের ক্লাসে ভুল করো, যাতে এই ভুলগুলো পরীক্ষার হলে রিপিট না হয়। সো তুমি একটু সিরিয়াসলি ডিল করে সমাধান করে ভাইয়াকে উত্তর জানাবা। ঠিক হলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি ভুল হয় কোনো সমস্যা নাই, ওই বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমাদের মুন্না ভাইয়ার। ওকে, সো এই ভুলগুলান ভাইয়া দয়া করে পরীক্ষার হলে করিও না। এখন ক্লাসের মধ্যে ভুল করো, কোনো সমস্যা নাই, কারণ ক্লাসে তোমাকে শিখাই দেওয়ার সুযোগ থাকবে। কিন্তু এই ভুলগুলান যদি তুমি পরীক্ষার হলে গিয়ে করো তাহলে কি হবে, তাহলে তোমার 1 মার্ক তো যাবে, তার সাথে নেগেটিভ মার্কও চলে যাবে এবং তোমার চান্সটা অনিশ্চিত হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে চলো এখন এই কার্নো ইঞ্জিন থেকে আমরা বেসিক কি কি লাগবে এক নজরে খুব সুন্দর মতো রিভিশন করে ফেলি। আমি জানি তোমরা সবাই এগুলো পড়তে বুড়া হয়ে গেছে, তাই না? একদম এডমিশন টেস্টে অনেকগুলো এডমিশন টেস্ট দিয়ে ফেলছো। সো তবুও আমি তোমাদেরকে একটু রিভিশন করাই দেই, কারণ আলটিমেটলি তোমাদের এগুলো মনে থাকতে চায় না, বা কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ এই জিনিসটা তোমরা আইডেন্টিফাই করতে পারো না। এই জন্য আমি তোমাদেরকে পুরো কার্নো ইঞ্জিনের কি কি পড়তে হবে চলো এক নজরে দেখাই। তুমি শিওর থাকো ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কার্নো ইঞ্জিন থেকে একটা প্রশ্ন পাবা, 100% শিওর। এখন এই প্রশ্নটা তো বারবার একইভাবে রিপিট আসবে না। সো ওই প্রশ্নটা আর কীভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে, সো সেটারই আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে রাখি, যাতে প্রশ্ন যেমনই আসুক না কেন আমরা যাতে উত্তর করতে পারি। এবং এই কার্নো ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের জন্য আমাদের কিন্তু বেশ কিছু শর্টকাট আছে। সো এই শর্টকাটগুলো আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাই দিচ্ছি, সবাই একটু মনোযোগ দাও। দেখো সর্বপ্রথম আমাদের কার্নো ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের সূত্রটা কি ভাইয়া, যে দক্ষতা নির্ণয়ের সূত্র আমরা ঠিক এইভাবে লিখতে পারবো। দেখো দক্ষতা, এটা একটা কনসেপ্ট, এটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। দেখো ফার্স্ট কি আসতে পারে, দক্ষতা। যদি প্রশ্ন খুব সহজ হয় দক্ষতা থেকে আসতে পারে। সো দক্ষতার সূত্র আমরা তাপ এবং তাপমাত্রা দুইভাবেই লিখতে পারবো। সো এইখানে হচ্ছে Q1 উপরে হচ্ছে Q2 হবে, যদি আমরা তাপ দিয়ে লিখি 100% দিতে হবে। আবার যদি আমরা কি করি ভাইয়া, যে না তাপমাত্রা দেওয়া আছে, তখন আমরা কি করব 1 মাইনাস T2 ডিভাইডেড বাই নিচে কিন্তু T1
নিচে হবে T1। সো কোথায় তোমরা ভুল করতে পারো ভাইয়া? দেখো ভুল করতে পারো এই জায়গায়, ভুল করতে পারো কোথায়? এই জায়গায়। কোথায়? এই জায়গায়। সো সবসময় একটা জিনিস খেয়াল রাখবা যে ভাইয়া কার্নো ইঞ্জিনের একটা শর্ত আছে। কার্নো ইঞ্জিনের শর্তটা কি ভাইয়া? কার্নো ইঞ্জিনের শর্তটা হচ্ছে তোমার অবশ্যই, তোমাকে যদি কখনো পরীক্ষার প্রশ্নে তুমি আইডেন্টিফাই করতে না পারো যে ভাই কোনটা T1 কোনটা T2 কোনটা উৎসের তাপমাত্রা কোনটা গ্রাহকের তাপমাত্রা, এটা তোমার মনে নাও থাকতে পারে পরীক্ষার হলে, কারণ পরীক্ষার হলে একটা প্রেশার কাজ করে। সো তোমাকে খুব সহজেই আইডেন্টিফাই করা শিখতে হবে যে কোনটা T1 কোনটা T2 কোনটা Q1 কোনটা Q2। সো তুমি কার্নো ইঞ্জিনের প্রশ্নে চোখ বন্ধ করে জাস্ট মনে রাখবা যে ভাই এখানে T1 এর মান T2 অপেক্ষায় বড় হবে, Q1 এর মান Q2 অপেক্ষায় বড় হবে। তোমার মধ্যে যদি কনফিউশন থাকে যে কোনটা গ্রাহক কোনটা উৎস, এগুলোর দরকারই নাই ভাই। তুমি জাস্ট দেখবা যে কার মান বড়, কার মান বড়, দুইটা তাপমাত্রার মধ্যে কার মান বড়, যেটা বড় সেটাই T1, যেটা ছোট সেটা T2। দুইটা তাপের মধ্যে কোনটা তাপটা বড়, বড় সংখ্যা কোনটা, সেটাই হচ্ছে Q1, ছোটটা হচ্ছে আমাদের Q2। সো তুমি এইভাবে খুব সহজেই Q1 আর Q2 আইডেন্টিফাই করতে পারবা। এবং দক্ষতা নির্ণয় সূত্রে অবশ্যই মনে রাখবা নিচে কি হবে? বড়টা হবে, নিচে বড়টা হবে, নিচে বড়টা হবে। তার মানে এখানে আমাদের খেয়াল রাখতে হবে কি যে ভাই দক্ষতার নিচে বড়টা হবে, নিচে বড়টা হবে, নিচে বড়টা হবে। সো দক্ষতা একটা কনসেপ্ট গেল। সো দক্ষতা থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। সো এটা হচ্ছে একদম সিম্পল। সো এখন এখান থেকে নর্মালি আমাদের কাজ বের করতে বলে। নর্মালি দক্ষতা নির্ণয় সূত্র যদি আমি একদম সুন্দর মতো সাজাই লিখি যে ভাই ইটা ইকুয়াল টু, আমরা লিখতে পারবো যে ভাইয়া ডাব্লু ডিভাইডেড বাই আমাদের হচ্ছে T1 অথবা আমরা ডাব্লু ডিভাইডেড বাই Q1 এভাবে লিখতে পারি। এখন ডাব্লু কৃতকাজ, কৃতকাজ ইকুয়াল টু আবার কি লেখা যায়? দেখো কৃতকাজ ইকুয়াল টু আমরা ডাব্লু ইকুয়াল টু Q1 মাইনাস Q2, অথবা যদি তাপমাত্রা থাকে তাহলে T1 মাইনাস T2 লিখতে পারবো। দেখো খুব ভালো মতো মনোযোগ দিয়ে খেয়াল করো, ডাব্লু যখন বের করতেছি তখন কিন্তু আমরা বড় থেকে ছোট বাদ দিচ্ছি, Q1 থেকে Q2 বাদ, অথবা T1 থেকে T2 বাদ, বড় থেকে ছোট বাদ দিচ্ছি। কি করতেছি ভাইয়া? বড় থেকে ছোট বাদ দিতেছি। এই বিষয়টা তোমাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, বড় থেকে ছোট। ঠিক একই জিনিস আমরা একটু পরেই কিন্তু রেফ্রিজারেটর নিয়ে পড়াশোনা করব। একই জিনিস যখন আমরা রেফ্রিজারেটরের বেলায় প্রয়োগ করব তখন কিন্তু উল্টাই যাবে। রেফ্রিজারেটরের বেলায় Q1 বড় না, Q2 বড় হবে, একটু পরে আসতেছে সেটা। সো একটা অপরটার উল্টা, তুমি খুব সহজেই মনে রাখতে পারবা। ওকে, আচ্ছা তাহলে আমাদের কৃতকাজ থেকে প্রশ্ন আসতে পারে, একটু পরে আমি কৃতকাজের প্রশ্ন সমাধান করাবো, অলরেডি রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। সো এইখান থেকে সেকেন্ড ভাবে তোমার কৃতকাজ থেকে প্রশ্ন আসতে পারে। আবার দেখো প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে তাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, যেটা এখনই আমরা সমাধান করলাম। দেখো তোমার Q2 ডিভাইডেড বাই Q1 ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই T1 আমরা লিখতে পারবো, T2 ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারবো? T1 লিখতে পারবো, অথবা Q1 ডিভাইডেড বাই Q2 ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2। দেখো সো খেয়াল রাখতে হবে যে উপরে যখন Q1 বসাচ্ছ তখন তোমাকে এখানে T1 বসাইতে হবে, এখানে যখন Q2 বসাচ্ছ তখন এখানে উপরে T2 বসাইতে হবে, কারণ সমানুপাতিক সম্পর্ক। ওকে, আচ্ছা তারপরে আসো যে এগুলো একদম বেসিক জিনিস, এগুলো জাস্ট একটু পড়ে নিবা। দাগানো স্লাইডটা কিন্তু অবশ্যই কালেক্ট করবে ভাইয়া। আমি কিন্তু ক্লাসে শুধুমাত্র আইসা তোমাকে বিগত সালের প্রশ্ন সমাধান করা দিচ্ছি না, ক্লাসের মধ্যে তোমরা একদম পূর্ণাঙ্গ সাজেশনটা পেয়ে যাবা। এই স্লাইডগুলো যদি তুমি বারবার করে রিভিশন দাও ইনশাআল্লাহ এখান থেকে সর্বোচ্চ সংখ্যক কমন চলে আসবে। এখন স্লাইড কিভাবে তুমি পাবা, স্লাইড কিভাবে তুমি কালেক্ট করবা? ক্লাসটা শেয়ার করে ভাইয়াকে নক করলে বা এডুকেশন পেজে নক করলেই তোমরা পেয়ে যাবা স্লাইড। ওকে, সো অবশ্যই শেয়ার করে পেজে ইনবক্স করলে তোমাকে ক্লাসের স্লাইড দিবে, অথবা আমার ফেসবুক প্রোফাইল এমডি মনিরুজ্জামান মুন্না, এখানে নক করলেও তোমরা স্লাইড পেয়ে যাবা। সো স্লাইড নিয়ে কোনো টেনশন নাই, সবাইকে সম্পূর্ণ ফ্রিতে আমরা পুরো ক্লাসের দাগানো স্লাইডটা দিয়ে দিব। ওকে, আচ্ছা তাহলে আমরা বেসিকভাবে দেখলাম যে ভাই এখান থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে। ফার্স্টলি দক্ষতা থেকে প্রশ্ন আসতে পারে, রাজশাহীতে অনেকবার আসছে, একটু পরে আমরা দেখব। কৃতকাজ থেকে প্রশ্ন আসতে পারে, এবং আমাদের তাপ এবং তাপমাত্রার সম্পর্ক থেকে প্রশ্ন আসতে পারে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ভাই কার্নো ইঞ্জিনের শর্ত কি, যে অবশ্যই অবশ্যই আমাদের Q1 এবং T1 বড় হবে Q2 অথবা T2 তুলনায়। ওকে, আচ্ছা তারপরে আসো। সো দেখো এই যে কার্নো চক্রের যদি আমাদের থিওরি টাইপ প্রশ্ন আসে ভাইয়া, থিওরি যদি প্রশ্ন আসে তাহলে ইনশাআল্লাহ এখান থেকে চলে আসবে। যদি থিওরি প্রশ্ন আসে, কার্নো চক্র থেকে থিওরি টাইপ প্রশ্ন আসে, তাহলে এখান থেকে চলে আসবে ইনশাআল্লাহ। সো এখান থেকে রিসেন্ট সালে তোমার গুচ্ছতে আসছে, সব জায়গায় আসছে, ঢাবিতে আসছে, সব জায়গায় আসছে। সো দেখো আমি তোমাদেরকে দেখাই দেবো যে কি কি পড়তে হবে। সো কার্নো চক্রে কয়টা ধাপ সংঘটিত হয় ভাইয়া? কার্নো চক্রে মোট 4টা ধাপ সংঘটিত হয়। কার্নো চক্রে কয়টা ধাপ সংঘটিত হয়? কার্নো চক্রে মোট 4টা ধাপ সংঘটিত হয়। সো কোন ধাপে আসলে কি হয় এটা তোমাকে মাথায় রাখতে হবে। সো প্রথম ধাপটা হচ্ছে সমউষ্ণ আমাদের প্রসারণ। সো এটা পরীক্ষায় চলে আসতে পারে যে ভাই প্রথম ধাপটা কি? সমউষ্ণ প্রসারণ। প্রথম ধাপে কি হয়? সমউষ্ণ প্রসারণ। দ্বিতীয় ধাপে রুদ্ধতাপীয় প্রসারণ। তার মানে প্রথম দুইটা হচ্ছে প্রসারণের ধাপ, প্রথম দুইটা প্রসারণের ধাপ। প্রথমটা হচ্ছে সমউষ্ণ প্রসারণ, দ্বিতীয়টা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, তৃতীয়টা কি? সমউষ্ণ সংকোচন, সমউষ্ণ সংকোচন, আর চতুর্থটা কি? সমউষ্ণ
রুদ্ধতাপীয় সংকোচন। সো প্রথম দুইটা হচ্ছে প্রসারণ, সমউষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে দুইটা হচ্ছে সংকোচন, সমউষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। সো এই ধাপগুলার ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। সো কোন ধাপে কি ঘটতেছে, কোন ধাপে কি ঘটতেছে পরীক্ষায় আসলে এটা সর্বোচ্চ সংখ্যক আসার সম্ভাবনা আছে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ থিওরি আছে এখান থেকে, যে ভাইয়া এই চারটা যে সমগ্র চক্রে অ্যান্ট্রপির পরিবর্তন কত হয়, এই কার্ণচক্রে সমগ্র চক্রে অ্যান্ট্রপির পরিবর্তন কত হয়, কার্ণচক্রে সমগ্র চক্রে অ্যান্ট্রপির পরিবর্তন শূন্য, অ্যান্ট্রপির পরিবর্তন শূন্য। এটা রিসেন্ট সালে কৃষিতে আসছিল, এটা রিসেন্ট সালে কৃষিতে আসছিল। সো খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। সো আমি যে কয়েকটা দাগাই দিলাম এগুলো তোমাদের জন্য একদম মুখস্থ রাখা, মনে রাখা ফরজ। এগুলো বাদ দিয়ে তুমি পরীক্ষার হলে ঢুইকো না ভাই, কারণ এগুলো থেকে র্যান্ডম প্রশ্ন চলে আসতে পারে। ওকে, ইনশাল্লাহ চলে আসবে। আর বাকি যে ইনফরমেশনগুলো আছে তুমি জাস্ট একবার করে চোখ বুলাবা। যেগুলো বক্স করে দিচ্ছি, দাগায় দিচ্ছি, 3 স্টার করে দিচ্ছি, এগুলো হচ্ছে বাধ্যতামূলক, তোমাকে মনে রাখতেই হবে, বাধ্যতামূলক, তোমাকে মনে রাখতেই হবে। ওকে, সো দেখো আমার ক্লাসটা মানে শুধুমাত্র বিগত প্রশ্ন সমাধান করা না, আমি পুরো অধ্যায়ের সামারি করে যত ধরনের থিওরি টাইপ প্রশ্ন আসতে পারে, ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন আসতে পারে, যা যা লাগবে, কি কি জিনিস তোমাকে অবশ্যই বাধ্যতামূলক মুখস্থ রাখতে হবে, সব কিছুই তোমাকে সামারি করে সুন্দরভাবে পড়াই দিচ্ছি ভাইয়া। তোমরা কাজটা হচ্ছে তুমি জাস্ট একবার স্লাইডটা অবশ্যই অবশ্যই বারবার কয়েকটা বার রিভিশন করে যাবা। ওকে, গুছাই দেওয়ার দায়িত্ব আমার, ইনশাল্লাহ তুমি বিশ্বাস রাখতে পারো ভাইয়ার প্রতি। ফিজিক্সে ইনশাল্লাহ তুমি সব থেকে বেশি মার্ক পাবা। খুব সুন্দরভাবে তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের ম্যাটেরিয়ালস গুছাই দেওয়া হচ্ছে। ওকে, সো তোমার কাজ হবে সুন্দর মতো কয়েকবার করে রিভিশন দিয়ে তুমি পরীক্ষায় যাও, ইনশাল্লাহ কোনো টেনশন থাকবে না, তুমি সর্বোচ্চ সংখ্যক মার্কেরই করে আসতে পারবা। ওকে, সো দেখো আমরা থিওরি টাইপ দেখলাম যে ভাইয়া কি থেকে আসতে পারে। সো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো পরবর্তী কোশ্চেনে আমরা, এটা হচ্ছে এই যে বলতে বলতেই চলে আসছে আমাদের কি, আমাদের কি চলে আসছে, রেফ্রিজারেটর চলে আসছে। সো কার্নো ইঞ্জিনের উল্টা ভার্সন। সো আমরা এখনই দেখবো। সো প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে পড়ি। দেখো এখানে কি বলছে, এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 আসা প্রশ্ন। সো দেখো কি বলতেছে, যে ভাইয়া একটা রেফ্রিজারেটরের কর্মসম্পাদন সহগের মান 2 দেওয়া আছে। ওকে, এটি শীতল তাপাধার হতে প্রতি চক্রে 300 জুল তাপ গ্রহণ করে। এখন সম্পাদিত কাজের পরিমাণ কত, তাহলে তোমাকে ডাব্লুর মান বের করতে বলছে। বাট এটা কি, দেখো এটা হচ্ছে কার্নো ইঞ্জিন না কিন্তু রেফ্রিজারেটর, তাই না? কারণ রেফ্রিজারেটর তোমাকে বলাই আছে। সো দেখো আমি তোমাকে একটা বেসিক পার্থক্যটা দেখা দিই। কার্নো ইঞ্জিন একটু আগেই আমরা দেখলাম, কার্নো ইঞ্জিন, আরেকটা হচ্ছে রেফ্রিজারেটর, আরেকটা কি ভাইয়া, রেফ্রিজারেটর। ওকে, কার্নো ইঞ্জিন এবং রেফ্রিজারেটর। তাহলে দেখো কার্নো ইঞ্জিনের বেলায় ইটা ইকুয়াল টু কি শিখলাম একটু আগেই, যে ভাইয়া কার্নো ইঞ্জিনের বেলায় ইটা ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই আমাদের Q1, ডাব্লু ডিভাইডেড বাই Q1 অথবা ডাব্লু ডিভাইডেড বাই T1 আমরা বলতে পারতেছি। কিন্তু রেফ্রিজারেটর আমি কি বলছিলাম, একে অপরের উল্টা, একে অপরের বিপরীত, একে অপরের উল্টা, একে অপরের বিপরীত। তাহলে আমাদের রেফ্রিজারেটর ক্ষেত্রে হবে K ইকুয়াল টু Q1 ডিভাইডেড বাই, এই দেখো আমাদের এখানে Q1 হবে না Q2 হবে। দেখো এইখানে আমাদের কে ছিল, শর্ত কি ছিল একটু মনে করো দেখি ভাইয়া। শর্ত ছিল কিন্তু আমাদের Q1 বড় হবে Q2 থেকে, T1 বড় হবে আমাদের T2 থেকে, তাই না? বাট এটার কি উল্টা, তার মানে এটার শর্তগুলো আমরা যদি একটু দেখি, যে ভাইয়া এখানে T2 বড় হবে T1 এর থেকে, Q2 বড় হবে আমাদের Q1 এর থেকে। তার মানে এখন কি, এইখানে কি ছিল ভাইয়া, বড়টা দ্বারা নিচে হবে, বড়টা নিচে হয়। তাহলে এখন কি হবে, এইখানে যে বড় থাকবে সে উপরে চলে যাবে, কারণ উল্টা। তার মানে এখানে Q2 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে কি হবে, ডাব্লু হবে। ওকে, দেখছো খুব সহজ না? তুমি একটা কন্ডিশন যদি ভালো মতো মনে রাখতে পারো, জাস্ট উল্টাই দিবা, তাহলেই রেফ্রিজারেটর হয়ে যাবে। কারণ ওটা ভালো মতো মনে রাখো, রেফ্রিজারেটরটা একটু লেস ইম্পর্টেন্ট, হঠাৎ মঠাৎ চলে আসে, খুব একটা আসে না। বাট কার্নো ইঞ্জিনটা সব থেকে বেশি আসে। ওকে, তাহলে তুমি একটা কন্ডিশন যদি মনে রাখো ভাইয়া, জাস্ট উল্টাই দিবা, সেম কন্ডিশন, সব কিছুই সেম থাকবে, জাস্ট উল্টাই যাবে, সব উল্টাই যাবে, সেটাই হচ্ছে রেফ্রিজারেটর। তাহলে দেখো রেফ্রিজারেটরের কর্মসম্পাদন সহগের সূত্র আমরা পেয়ে গেলাম, যে ভাইয়া ডাব্লু K ইকুয়াল টু আমাদের Q2 ডিভাইডেড বাই আমাদের কি ভাইয়া, ডাব্লু। তাহলে এখান থেকে তোমাকে ডাব্লুর মানই বের করতে বলছে। তাহলে ডাব্লু ইকুয়াল টু কি হবে, যে ভাইয়া Q2 ডিভাইডেড বাই K। তাহলে আমাদের দেখো সব কিছু মান দেওয়াই আছে। তাহলে আমাদের Q2 এর মান কত, এই যে 300 জুল দেওয়াই আছে। তাহলে 300 ডিভাইডেড বাই K এর মান কত ভাইয়া, এই যে কর্মসম্পাদন সহগ 2। তাহলে আমাদের কত আসতেছে, 150। আমাদের কত আসতেছে, 150। 150 কোথায় আছে ভাইয়া, 150 এই নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। সবাই কি বুঝছেন, সবাই কি বুঝতে পারছেন বলেন তো, সবাই কি বুঝতে পারছেন? সবার কি ক্লিয়ার বলো তো, সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো? আমি কিন্তু সবার রেসপন্স পাচ্ছি না। ওকে, সবাই রেসপন্স করবা। তোমরা একটা জাস্ট খালি রাফ খাতা নিয়ে বসো, তোমরা তোমাদের মতো করে চেষ্টা করে অ্যান্সার বলবা, যেটা ভুল হলে কোনো সমস্যা নাই। ওকে,
আমি যদি তোমাদের ফিডব্যাক না পাই তাহলে কি আমি কিভাবে বুঝবো যে তোমরা আদৌ বুঝতেছো কিনা, বা তোমরা আলটিমেটলি কোথায় সমস্যা হচ্ছে, তোমার কোন জায়গায় ভুল হচ্ছে, সেগুলো তো আমি নিজে আলটিমেটলি তোমাদের অন্তর্জামী না, যে অন্তরের কথা বুঝে যাবো। সো অবশ্যই ভাইয়াকে এক্সপ্রেস করতে হবে ইনশাল্লাহ। কোনো সমস্যা থাকলে, একটা টপিক বুঝতে অসুবিধা হলো, এটা আমি বারবার করে বুঝাই দেবো, কোনো বিরক্ত হব না। বাট আপনাদের একটু ভাইয়াকে কোঅপারেট করতে হবে, অবশ্যই ফিডব্যাক জানাতে হবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। তো মোটামুটি সবাই পারছো যে ভাইয়া এ নাম্বার সবাই পারছো। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা এই যে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা রুটিন অনেকেই জানো না যে ভাইয়া কোন দিন কোন ক্লাসটা হবে। সো তোমাদের রুটিন কিন্তু পূর্ণাঙ্গ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ফাইনাল সাজেশন ক্লাসের পূর্ণাঙ্গ রুটিন কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে ভাইয়া, পূর্ণাঙ্গ রুটিন পাবলিশ করে দেওয়া হয়েছে। সো এই রুটিনটা অবশ্যই খেয়াল রাখবা। সো দেখো আমরা কিন্তু অলরেডি আজকে 3 নাম্বার ক্লাস করতেছি, 8 তারিখে পদার্থবিজ্ঞান ক্লাস। সো 9 তারিখে কালকেও তোমাদের সাথে ইনশাল্লাহ আমার দেখা হবে পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে। প্রত্যেকটা ক্লাস সময় হচ্ছে রাত 8টা 30 মিনিট। কয়টা? রাত 8টা 30 মিনিট। সো অবশ্যই সবাই লাইভে উপস্থিত থেকে ক্লাস করবেন। ওকে, সো তারপরে দেখো 9 তারিখে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, আমাদের এই 4টা ক্লাসের মধ্যে পদার্থবিজ্ঞান ক্লোজ হয়ে যাবে। যেহেতু শুরু করেছিলাম পদার্থবিজ্ঞান দিয়ে, এই জন্য পদার্থবিজ্ঞানে আলটিমেটলি আমরা ভেঙে ক্লাস নিয়েছি। তার পরবর্তীতে দেখো 10 এবং 11 রসায়ন ক্লাস অনুষ্ঠিত হবে, 12 এবং 13 উচ্চতর গণিত ক্লাস অনুষ্ঠিত হবে, 14 এবং 15 জীববিজ্ঞান ক্লাস অনুষ্ঠিত হবে। ওকে, সো তোমাদের জন্য পূর্ণাঙ্গ রুটিন কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। যাদের কাছে রুটিনটা নাই একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে, আচ্ছা তাহলে আমরা পরবর্তীতে যাই। এই পরবর্তীতে তোমরা আমাদের জিএসটি কোর্সের আপডেট নিয়ে অনেকেই জিজ্ঞাসা করো, এই জন্য একবারই বলে দিচ্ছি। দেখো তোমরা যারা জিএসটিকে টার্গেট করে পড়াশোনা করতে চাচ্ছ, যে ভাই পরীক্ষাগুলো শেষ হলে জিএসটির জন্য যেহেতু এখনো লম্বা একটা সময় পাবো, সো জিএসটির জন্য একদম খুব সুন্দর মতো প্রিপারেশন নেওয়ার সময় পাচ্ছি আমরা। সো জিএসটিতে একটা টপ পজিশনে করে চান্স পাইতে হবে। সো তোমাদের জন্য আমরা কিন্তু আমাদের অনলি জিএসটি, এখানে শুধুমাত্র জিএসটি কেন্দ্রিক পড়াশোনাই হবে। সো অনলি জিএসটি এ ইউনিটের আমাদের প্রাইভেট প্রোগ্রামটা লঞ্চ করে দিয়েছি। এই প্রোগ্রামে প্রত্যেকটা সাবজেক্টের তোমরা লাইভ ক্লাস পাচ্ছ, গুচ্ছ ওরিয়েন্টেড, শুধুমাত্র গুচ্ছ ওরিয়েন্টেড ক্লাস এখানে কিন্তু। সো অনলি জিএসটি কোর্স। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সকল সাবজেক্টের লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। এবং আর্কাইভে তোমরা ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য আমাদের যে পেইড ব্যাচ ভার্সিটি এ ইউনিট, এইবারের এইচএসসি 25 ব্যাচের জন্য সেখানকার সকল সাবজেক্টের সকল ক্লাস তোমরা আমাদের ওয়েবসাইটে আর্কাইভ হিসেবে ওই অ্যাপে পেয়ে যাবা। তার পাশাপাশি তোমরা অনেকেই যারা বাংলা ইংরেজি দাগাবা, তার পাশাপাশি তোমরা অনেকেই যারা ম্যাথ অথবা জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা ইংরেজি দাগাবা, সো বাংলা ইংরেজি কই থেকে পড়বা? আমাদের এখানে ওই অ্যাপে বাংলা ইংরেজি ক্লাসও তোমাদেরকে খুব সুন্দর মতো প্রত্যেকটা টপিক ধরে দেওয়া আছে। ওকে, সো এই কোর্সে তোমরা ভর্তি হতে পারবে 2 রকম সিস্টেমে, যে ভাইয়া লেকচার শিট সহ এবং লেকচার শিট ছাড়া। সো লেকচার শিট সহ 2499 টাকা দিয়ে ভর্তি হতে পারবে, এবং লেকচার শিট ছাড়া মাত্র 1499 টাকায় ভর্তি হতে পারবে। আমি সাজেস্ট করবো তোমরা লেকচার শিট সহই ভর্তি হবা, কারণ আমাদের লেকচার শিটগুলো এমনভাবেই তোমাদের জন্য সাজানো হয়েছে, যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন করা আছে। তুমি যদি লেকচার শিট সম্পূর্ণ প্র্যাকটিস প্রবলেমগুলো করে ফেলতে পারো, ইনশাল্লাহ আলটিমেটলি প্রত্যেকটা অধ্যায় থেকে আর কিচ্ছু তোমার করতে হবে না এক্সট্রাভাবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো নেক্সট প্রশ্নটা কি বলা আছে একটু দেখি আমরা। ভাইয়া কমেন্ট কি যাচ্ছে না? হ্যাঁ নীরব কমেন্ট পাচ্ছি ভাইয়া, নীরব কমেন্ট পাচ্ছি, সবার কমেন্টই আসতেছে, বাট তুলনামূলক সবার রেসপন্স একটু কম বিধায় এই জন্য তোমাদেরকে বলা হয়েছিল। ওকে, আচ্ছা তাহলে চলো সবাই উত্তর করো দেখি, সবার আগে কে পারো। এই প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 সেশনে আসছে। সো আমরা একটু দেখি সবার আগে কে পারি, আমরা সবার আগে কে পারি। ওকে, সবার আগে কে পারি। সবাই ক্লাসটা কি করবা? সবাই ক্লাসটা আমাদের আই এডুকেশন মেইন যে পেজটা আছে সেখান থেকে করবা, তাহলে আমি কমেন্টগুলো সবার আগে দেখতে পারবো। ঠিক আছে, আমাদের আই এডুকেশন ফেসবুক পেজ থেকে ক্লাসটা করো, তাহলে তোমাদের কমেন্টগুলো আমার এখানে চলে আসবে। ওকে, আচ্ছা তাহলে চলো দেখো এখানে কি বলছে, যে একটি তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উৎস থেকে 1000 জুল তাপ গ্রহণ করে। ঠিক আছে, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উৎস থেকে কি করছে? 1000 জুল তাপ কি করছে? গ্রহণ করছে। এবং 305 কেলভিন তাপমাত্রায় তাপগ্রাহকে 600 জুল তাপ বর্জন করে। 600 জুল তাপ বর্জন করলে এখন এর দক্ষতাটা কত হবে? কি বলছে ভাইয়া? দক্ষতা। তাহলে দক্ষতা নির্ণয়ের সূত্র একটু আগে আমরা জানলাম যে ভাই দক্ষতা কিভাবে করা যায়, তাপ দিয়েও করতে পারবা, তাপমাত্রা দিয়েও করতে পারবা। যেহেতু এখানে আমাদের দুইটা তাপ দেওয়া আছে, তাহলে আমরা তাপ দিয়ে করি, তাপমাত্রা দরকার নাই ভাই, তাপমাত্রা জাস্ট একটা দেওয়া আছে। তাহলে আমাদের এখানে Q1 আর Q2 কোনটা হবে? Q1 আর Q2 কোনটা হবে? তুমি তাপ দিয়েও করতে পারবা, তাপমাত্রা দিয়েও করতে পারবা, প্যারা নাই, তাপ দিয়েও করতে পারো। দেখো দুইটা তাপমাত্রাও দেওয়া আছে, আবার দুইটা তাপও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে কোনটা দিয়ে তোমার বেনিফিশিয়াল হবে? সো এইখানে আছে আবার কি ভাই? সেলসিয়াস, এইখানে আছে আবার কেলভিন। সো আমি তাহলে তাপ দিয়ে যেহেতু দুইটাই জুলে আছে, তাহলে তাপ দিয়ে আমরা খুব দ্রুত করতে পারবো, তাই না?
তাপ দিয়ে আমরা কি করতে পারবো, খুব দ্রুত করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা তাপ দিয়েই করে ফেলি। তাহলে আমাদের এখানে কোনটা Q1 কোনটা Q2, তাপ আধার কোনটা, তাপ উৎস কোনটা, এগুলো কিচ্ছু দেখার দরকার নেই। কার্নো ইঞ্জিনের শর্ত কি, Q1 বড় Q2 ছোট। তাহলে এখানে বড় কে, বড় হচ্ছে আমাদের 1000, দ্যাট মিনস এটা Q1 আর এটা হচ্ছে Q2। তাহলে আমরা শর্ত বা সূত্র কি জানি, যে ভাইয়া 1 মাইনাস আমাদের হচ্ছে Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু কত ভাইয়া 100%। তাহলে এখানে সিম্পল, আমি একটু আগেই বলছিলাম যে কর্মদক্ষতা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে বারবার প্রশ্ন আসে। তাহলে 1 মাইনাস কি ভাইয়া, Q2 মান কত, Q2 মান হচ্ছে আমাদের কত 600, তাহলে 600 বসায় দাও, নিচে হচ্ছে কত 1000, ওকে, ইন্টু কত ভাইয়া 100%, ইন্টু 100%। তাহলে এটাকে হাতে ক্যালকুলেশন করো, তাহলে 1000 আর এখানে কত 1600, তার মানে 400 চলে আসতেছে, ইন্টু 100, ওকে। সো আমরা এখান থেকে দুইটা শূন্য কেটে দাও, দুইটা শূন্য, তার মানে 0.4 ইন্টু 100, 0.4 ইন্টু 100, দ্যাট মিনস আমাদের কত আসবে 40% চলে আসতেছে। সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার হচ্ছে 40%। কোথায় আছে, এই তো এ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। 40% কোথায় আছে ভাইয়া, এ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। সো দেখি কে কে সবার আগে পারছো, এ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। অলরেডি তোমরা নীরব পারছো, তারপরে সামিউল পারছো, তুর্না পারছো, ইমরান পারছো, শাম্মী পারছো, ফারিন পারছো। সো সবারটাই ঠিক হয়েছে, ধন্যবাদ সবাইকে। সো বাকি যারা শরম করতেছেন যে ভাইয়া যদি ভুল হয়ে যায় তাহলে বন্ধু বান্ধব কি মনে করবে, বা আমি করব না, যারা আলটিমেটলি কি কমেন্ট করতেছো না বা রেসপন্স করতেছো না, ভাইয়া কিন্তু তোমাদের জন্য দোয়া করে দিব, তোমাদের কিন্তু বিয়ে শাদী আর হচ্ছে না, ঠিক আছে? তোমরা চুপ করে থাইকো না ভাই। তোমাদের দেখো, তোমরা, আমি বারবার একটা কথা বলি যে যত বড় ক্লাসে ভুল করো, ক্লাসে ভুল হলে ওই জিনিসটা আমি তোমাকে বুঝাই দিতে পারবো এবং ওইটা তোমার সুন্দরভাবে মাথায় গেঁথে যাবে, বিশ্বাস রাখো, সুন্দরভাবে মাথায় গেঁথে যাবে। পরীক্ষায় যদি ওই কোশ্চেনটা কমন পড়ে বা রিপিট আসে, তখন তুমি যখন দাগাইতে যাবা তখন তোমার এই ক্লাসের কথা মনে পড়বে, আরে এইটা তো ভাই আমাকে ক্লাসের মধ্যে ভুল করছিলাম, এটা তো ভাই শিখাই দিছে, তখন দেখবা জীবনও আর ভুল হবে না। আর তুমি যদি হেজিটেশন ফিল করো, তাহলে দেখবা হেজিটেশনের ঠেলায় তুমি পরীক্ষার হলে ভুল করে বসে আসো। তা কোনটা বেটার? তাড়াতাড়ি রেসপন্স করে দোয়া নাও যাতে দ্রুত বিয়ে হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা চলো, মজা করলাম একটু। তাহলে চলো আমরা নেক্সটে চলে আসি, ঠিক আছে? আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে, ওই যে সেম কার্নো ইঞ্জিনের প্রশ্ন, বাট এটা একটু ভিন্ন প্যাটার্নের। দেখো এখানে কি বলছে, আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে 22-23 সেশনে আসছে। সো আমরা একটু প্রশ্নটা পড়ি। এখানে কার্নো ইঞ্জিন খুব সুন্দরভাবে প্রশ্নটা সাজাইছে, অনেক সুন্দর একটা প্রশ্ন। দেখো কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস এবং 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্যরত একটি কার্নো ইঞ্জিন 10⁻³ জুল, দ্যাট মিনস 1000 জুল তাপ শক্তি সরবরাহ করা হলে, সো ইঞ্জিনটি কতটুকু তাপ শক্তি কাজে রূপান্তর করবে, আমাকে বের করতে বলছে যে ভাই কতটুকু তাপ শক্তি কাজে রূপান্তর করবে, ওকে। সো খুব সুন্দর একটা প্রশ্ন, কিন্তু ডাব্লুর মান তোমাকে বের করতে বলছে। তাহলে ডাব্লুর মান কেমনে বের করবে ভাইয়া, ডাব্লুর মান কেমনে বের করবা? দেখো আমরা কর্মদক্ষতা থেকে ডাব্লু বের করতে পারি অথবা সিম্পল ডাব্লু বের করতে পারি। তাহলে কার্নো ইঞ্জিনের বেলায় কি হয় ভাইয়া, আমাদেরকে কার্নো ইঞ্জিনের বেলায় যে ভাইয়া বড় থেকে ছোট বাদ যায়, তার মানে T1 মাইনাস T2 এটা হতে পারে। অথবা আমরা এখানে লিখতে পারবো যে ভাইয়া দুইটা তাপমাত্রা দেওয়া আছে, তাহলে আমরা 1 মাইনাস আমাদের T2 ডিভাইডেড বাই T1 ইন্টু কি ভাইয়া, ইন্টু হচ্ছে আমাদের 100%, ইন্টু আমাদের কি ভাইয়া, ইন্টু হচ্ছে আমাদের 100%। সো আমাদের অথবা ইটা ইকুয়াল টু কি লিখতে পারবো ভাইয়া, ইটা ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই আমাদের হচ্ছে T1। তাহলে এখান থেকে যদি আমরা ডাব্লুর মান বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, যে ভাই ইটা ইন্টু T1 করতে হবে। সো তো সবার আগে আমাদের ইটাটা লাগবে, কারণ কর্মদক্ষতা দেওয়া নাই। অথবা যদি আমরা ওইখান থেকে বের করতে চাই, তাহলে দেখো আমরা কি করতে পারি, যে ভাইয়া এইখান থেকে আমাদের ডাব্লুর মানটা বের করব, তাই না? আমরা কি করব, ডাব্লুর মানটা বের করে দিব। সো ডাব্লুর মানটা বের করি চলো। তাহলে চলো আমাদের সবার আগে কি করতে হবে ভাই, এখান থেকে যেহেতু আমাদের কি দেওয়া আছে, তাপ দেওয়া আছে, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে সবার আগে যেহেতু দেখো তাপ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, তাহলে আমরা সবার আগে এখানে Q1 এর মান দেওয়া আছে, Q2 বের করতে পারি। তাহলে T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু আমাদের Q1 ডিভাইডেড বাই Q2। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা কি করতে পারবো ভাইয়া, আমরা কিন্তু Q2 এর মানটা বের করে নিতে পারতেছি। তাহলে দেখো Q2 ইকুয়াল টু কি হবে, আর গুণ করে দাও, তার মানে T2 Q1 ডিভাইডেড বাই আমাদের কি তো ভাইয়া T1। তাহলে এখন তুমি দুইটাকেই ক্যালভিনে নিতে হবে অবশ্যই। তাহলে আমাদের কি হবে ভাইয়া, T2 এর মান কত হবে, T2 এর মান তার মানে 400 হয়ে যাচ্ছে, 400 ডিভাইডেড বাই T1 এর মান কত ভাইয়া, T1 এর মান হচ্ছে 300 ইন্টু Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে 1000, তাহলে 10⁻³। ওকে, তাহলে এইখান থেকে দুইটা শূন্য কাটো, এটা কেটে দাও, তাহলে গেল। তাহলে দেখো এইখান থেকে আমরা কি করব ভাইয়া, যে এইখান থেকে আমরা জাস্ট খালি এখন কাটাকাটি করে দেবো। তাহলে দেখো এখান থেকে কাটাকাটি করলে কি আসতেছে, সো আমরা যদি কাটাকাটি করতে চাই তাহলে আমাদের কত চলে আসতেছে,
ডিরেক্ট এইখান থেকে 3 দ্বারা কাটাকাটি চললে আমাদের একদম 750 চলে আসতেছে। দেখো 750 জুল চলে আসতেছে। সো এখন আমরা খুব ইজিলি কিন্তু ডাব্লুর সূত্রে বসাই দিতে পারবো। সো ডাব্লুর সূত্রে আমরা কি জানি? সো এইখানে আমাদের T1 T2 অথবা আমরা ডাব্লু ইকুয়াল টু কি লিখতে পারবো যে ভাইয়া আমাদের হচ্ছে Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2। তাহলে দেখো Q1 এর মান কত? এই যে আমাদের এটা তো Q1 ছিল, দ্যাট মিনস 1000। তাহলে 1000 মাইনাস কত ভাইয়া? 1000 মাইনাস 750। তাহলে 750 যদি হয় তাহলে আমাদের কত হবে? 250 জুল। তাহলে 250 কোথায় আছে? ফ্যান্টাস্টিক ভাবে আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিক ভাবে কি হবে? বি নাম্বারটা রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার চলে আসতেছে। ওকে, সো কারা কারা পারছেন দেখি, কারা কারা পারছেন? সো এইটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। ওকে, এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। সো তোমাকে খেয়াল রাখতে হবে, যদি তাপ এবং তাপমাত্রা দুইটাই দেওয়া থাকে কাজ বের করতে বলে, তাহলে তাপ এবং তাপমাত্রার সম্পর্ক থেকে বাকি তাপটা বের করবা, দেন তুমি কাজ বের করতে পারবা। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে এই কার্নো ইঞ্জিনের দক্ষতা থেকে যদি কোনো প্রশ্ন আসে সেটার স্পেশাল শর্টকাটগুলো একটু দেখি। স্পেশাল শর্টকাটগুলো দেখি আমরা। সো এইখান থেকে প্রশ্ন আসলে সো আমরা খুব সহজেই উত্তর করতে পারবো। দেখো রাজশাহীর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? এই যে 2 নাম্বার সেগমেন্টটা। তোমাকে তাপ উৎসের তাপমাত্রা বের করতে বলতে পারে, একটা তাপমাত্রা দেওয়া আছে, একটা দক্ষতা দেওয়া আছে, তোমাকে অন্য তাপমাত্রা বের করতে বলতে পারে, সেটা তাপ উৎস হইতে পারে, তাপ গ্রাহক হইতে পারে। সো তাপ উৎস বা তাপ গ্রাহকের তাপমাত্রা দেখো আমরা এই সূত্রের ফরমেশনটা যদি মনে রাখতে পারি তাহলে খুব সহজেই আমরা উত্তর করতে পারবো। এই সূত্রের ফরমেশনটা যদি আমরা খুব মনে রাখতে পারি ভাইয়া তাহলে সহজেই মনে রাখতে পারবো। দেখো তাপ উৎস দ্যাট মিনস T1 ইকুয়াল টু হবে কি T2 ডিভাইডেড বাই 1 মাইনাস ইটা। একদম খুব সহজেই তাড়াতাড়ি হাতে ক্যালকুলেশন করতে পারবো। আবার যদি T2 তাপ গ্রাহকের তাপমাত্রা বের করতে বলে তাহলে T2 ইকুয়াল টু দেখো আমাদের T1 ইন্টু 1 মাইনাস ইটা। ওকে, তাহলে দেখো এখানে পার্থক্যটা কি? একটা ভাগ একটা গুণ, একটা ভাগ একটা গুণ। তার মানে তাপ উৎস T1 এর বেলায় ভাগ হবে, T2 এর বেলায় গুণ হবে, সেম জিনিস। দেখো এখানে T1 হলে উপরে কি যাবে? T1 যেহেতু বের করতেছি তাহলে উপরে অবশ্যই T2 হবে, আর এখানে যদি T2 কে বের করতেছি তাহলে নিচে কি আমাদের আরেকটা কি থাকতেছে? T1 হবে। বাট এখানে 1 মাইনাস ইটা ভাগ পজিশনে, এখানে 1 মাইনাস ইটা আমাদের গুণ পজিশনে। সো এইটা রাজশাহী ইউনিভার্সিটির জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাপ উৎস তাপ গ্রাহক অনেকবার প্রশ্ন আসছে ভাইয়া, অনেকবার প্রশ্ন। এখন এই সূত্রের ফরমেশনটা কই থেকে পাইছি ভাইয়া? এই সূত্র কিন্তু বেসিক সূত্র থেকে পাইছে যে ভাই ইটা ইকুয়াল টু 1 মাইনাস আমাদের কি যে ভাইয়া T2 ডিভাইডেড বাই T1 এইখান থেকেই পাইছি। যেহেতু দক্ষতার মান দেওয়াই থাকবে পার্সেন্টেজে, সো আমরা 100% দ্বারা গুণ করতেছি না আর। সো এই সম্পর্ক থেকেই কিন্তু আমরা এই দুইটা একদম ফরম্যাটে সাজাই দিছি তোমাদেরকে, যাতে করে তোমাকে এইটা লিখে তারপরে আবার এখানে ক্যালকুলেশন করে T1 T2 আনতে না হয়। তুমি ডিরেক্ট T1 T2 ফরম্যাটটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে তুমি দেখা মাত্রই উত্তর করে ফেলতে পারবা। তাহলে তুমি কি করতে পারো ভাইয়া? দেখা মাত্রই উত্তর করে ফেলতে পারবা। তাহলে তুমি কি করতে পারবা? দেখা মাত্রই উত্তর করে ফেলতে পারবা। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? এখন আসেন, এখন এইটা নর্মালি রাজশাহী ইউনিভার্সিটির জন্য একটু লেস ইম্পর্টেন্ট। এটা ঢাবিতে আসে, সাস্টে আসে, সাস্টের জন্য এবং ধরো খুলনা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং জিএসটিতে এইগুলাতে আসতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই কনসেপ্ট থেকে এখন পর্যন্ত তেমন একটা প্রশ্ন আসে নাই যে ভাইয়া তোমাকে দুইটা ইঞ্জিনের দুইটা দক্ষতা দেওয়া থাকবে, একটা তাপমাত্রা দেওয়া থাকবে, তাপমাত্রার পরিবর্তন বের করতে বলবে। সো এরকম যদি হয় যে ভাইয়া একটা তাপমাত্রা দেওয়া আছে এবং দুইটা দক্ষতা দেওয়া আছে, তোমাকে উল্টা তাপমাত্রার পার্থক্য বের করতে বলছে। সো আমরা স্পেশাল একটা শর্টকাট সূত্র মনে রাখবো যে ভাইয়া ডেল টি ইকুয়াল টু, দেখো ভালো মতো বুঝছো কিন্তু, ডেল টি মানে তাপমাত্রার পার্থক্য ইকুয়াল টু হবে ডেল ইটা ইন্টু টি। এখানে T2 লাগবে না, এখানে দাঁড়াও আমি তোমাকে এটা মিশাই দিই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো এইখানে T2 দেওয়ারই দরকার নাই, এখানে শুধুমাত্র টি হবে, যেটা প্রশ্নে টি দেওয়া থাকবে সেই টিটাই বসাই দিবা তুমি, সেই টিটা জাস্ট খালি বসাই দিবা। ওকে, সেই টিটা কি করবা? জাস্ট বসাই দিবা। তাহলে দেখো তাপমাত্রার পার্থক্য ইকুয়াল টু কি লিখতে পারবো? যে ভাই ডেল ইটা ইন্টু টি। তাহলে ডেল ইটা কেমনে বের করবো? যে ইটা 2 মাইনাস ইটা 1, মানে পার্থক্যটা করে গুণ করবা আমাদের তাপমাত্রার সাথে। তাপমাত্রাটা অবশ্যই কিসে নিতে হবে ভাইয়া? ক্যালভিন এককে নিতে হবে। অবশ্যই কিসে নিতে হবে? ক্যালভিন এককে নিতে হবে। তারপরে কি করবা? 1 মাইনাস ইটা 1 ইন্টু 1 মাইনাস ইটা 2, শেষ। তাহলে তোমার তাপমাত্রার পার্থক্য চলে আসবে। এবং এটাও রাজশাহী ইউনিভার্সিটির জন্য একটু লেস ইম্পর্টেন্ট, তবুও একটু দেখে রাখবা যে ভাইয়া দুইটা ইঞ্জিনের তাপমাত্রার পার্থক্য যদি সমান হয়, দুইটা ইঞ্জিনের তাপমাত্রার পার্থক্য এটা অবশ্যই ক্যালভিন এককে। যদি তাপমাত্রার পার্থক্য সমান হয়, দুইটা ইঞ্জিনের দক্ষতার তুলনা বের করতে বললে তাহলে ইটা 1 ডিভাইড বাই ইটা 2 ইকুয়াল টু হবে দ্বিতীয় ইঞ্জিনের T1 উপরে হবে, দ্বিতীয় ইঞ্জিনের T1। দেখো খেয়াল রাখবা কি, উপরে হবে দ্বিতীয় ইঞ্জিনের T1 আর নিচে হবে প্রথম ইঞ্জিনের T1 ইন্টু 100%। এটা একটু কম আসে, এটাও নর্মালি সাস্টে আসে, এটাও সব থেকে বেশি কোথায় আছে? সাস্ট, আর একবার ঢাবিতেও আসছিল। ওকে, সো এটা সাস্ট অথবা জিএসটিতেও চলে আসতে পারে। রাজশাহীতে প্রথমে দুইটা একটু লেস ইম্পর্টেন্ট,
মাঝেরটা এইটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা। ওকে, বুঝতে পারছো সবাই? সো এইখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমি তোমাকে কিন্তু খুব সুন্দর মতো সামারি আকারে পুরো কনসেপ্টটা একটু দেখাই দেওয়ার ট্রাই করলাম। তাহলে চলো নেক্সটে আসি। দেখো এই যে থিওরি টাইপ প্রশ্ন আসতে পারে এবং এই প্রশ্নের পরে আমরা এইখান থেকে আর কি কি থিওরি আসতে পারে সেটাও রিভিশন করে ফেলবো। সো দেখি এটা যদি না পারো তাহলে তো আলটিমেটলি মাইরাসে কপালে। সবাই উত্তর করো দেখি। এইটা একদম ভাইটাল একটা প্রশ্ন, এটা সবসময় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, কয়েকবার করে আসছে। সবাই একটু অ্যান্সার করার ট্রাই করো। দেখো কি বলছে যে ভাইয়া তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? এটা না পারলে খবর আছে, এটা না পারলে খবর আছে, ঠিক আছে? এটা না পারলে কি করবো রে ঠান্ডার দিন? তোমাদের যারা যারা পারবা না তারা নিজ দায়িত্বে একদম এই কনকনে ঠান্ডার মধ্যে পুকুরে একটা ডুব দিয়ে আসবা, ঠিক আছে? তোমাদের শাস্তি হবে এটা। এই এত সহজ প্রশ্ন যদি না পারো তাহলে নিজ দায়িত্বে পড়াশোনা করে আর লাভ নাই, একদম খুব সুন্দর মতো মাথা ঠান্ডা রাখতে হবে আগে। এই জন্য মাথা ঠান্ডা করার জন্য মুন্না ভাইয়ের স্পেশাল আসলে তোমরা টেকনিক বলতে পারো। খুব সুন্দর মতো নিজ দায়িত্বে তোমার পুষ্কুনি আশেপাশে যেটা দেখবে ছোট পুকুর টুকুর, সেখানে একদম সুন্দর মতো ঠান্ডা মাথায় একটা ডুব দিয়ে চলে আসবা, দেখবে যে পরে একদম খুব সুন্দর মতো সবকিছু মনে পড়ে যাচ্ছে। ওকে, সো দেখো দেখি এই তো সবাই মোটামুটি পেরে যাচ্ছ। দেখো তাপগতিবিদ্যার কোন সূত্রকে ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয় ভাই? শূন্যতম, ঠিক আছে? এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে থার্মোমিটারে কোন ধরনের পদার্থ ব্যবহার করা হয় বলো দেখি। থার্মোমিটারে হচ্ছে উষ্ণতা মিতিক পদার্থ ব্যবহার করা হয়, উষ্ণতা মিতিক পদার্থ। থার্মোমিটারে কি করা হয় ভাইয়া? উষ্ণতা মিতিক পদার্থ ব্যবহার করা হয়। থার্মোমিটারে কি করা হয়? উষ্ণতা মিতিক পদার্থ দেওয়া হয়। এই তো মোটামুটি সবাই পারছো যে ভাইয়া পাঁচের এ যাক বাইসা গেছো তোমরা ঠান্ডার দিনে গোসল থাইকা। ওকে, তাহলে দেখো এখন এইখান থেকে যে ভাই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র পাইছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এগুলো থেকে কোনটা থেকে কোন জিনিসটা প্রতিষ্ঠিত করা হয়েছে চলো সেটা আমরা সামারি আকারে দেখে নেই। যে ভাইয়া তাপগতিবিদ্যার যে তিনটা সূত্র আছে এই তিনটা সূত্র থেকে আমাদের বক্তব্যটা কি বলে এবং কোনটা জিনিস আমরা বাস্তবে প্রয়োগ করে ব্যবহার করে পাইছি। দেখো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এই শূন্যতম সূত্র হতে আমাদের তাপমাত্রা নামক চলরাশিটি আমরা ধারণা পাই। সো এইটা পরীক্ষায় আসতে পারে যে ভাইয়া তাপমাত্রা নামক চলরাশি কোন সূত্র থেকে পাও? শূন্যতম সূত্র। এখন বাস্তব প্রয়োগ ক্ষেত্রে আমরা কি পাইছি? যে থার্মোমিটার তৈরি করা যায় আমাদের কি শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে। ওকে, তাহলে দেখো একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা আর কি কিভাবে আসতে পারে সবকিছুই কিন্তু ক্লাসের মধ্যে দেখাই দিচ্ছি। এত সুন্দর মতো প্রত্যেকটা অধ্যায় প্রিসাইজলি সাজাই দিচ্ছি, তারপরে যদি পরীক্ষা খারাপ দিয়ে আসো ভাই আর কিচ্ছু করার নাই। ওকে, তাহলে দেখো শূন্যতম সূত্র থেকে কি তাপমাত্রা নামক চলরাশিটি আমরা পাই। সো এটা তাপমাত্রা কোথা থেকে আসে? শূন্যতম সূত্র, এটা মনে রাখবা। থার্মোমিটার শূন্যতম সূত্র। এখন প্রথম সূত্রতে আসো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করি। তাপ এবং কাজ, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি বলে রে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে W সমানুপাতে Q, তাই না? তাহলে W ইকুয়াল টু আমরা JQ পাই, জুল তুল্যাঙ্ক, তাই না? তাহলে দেখো আমরা অপশনে কি থাকবে জানো? অপশনে থাকবে তাপ এবং তাপমাত্রা। এ নাম্বার অপশনেই থাকবে এটা, তাপ ও তাপমাত্রা। ভুল করে তাপ ও তাপমাত্রা দাগায় যাওয়া যাবে না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি পাই? তাপগতিবিদ্যার থেকে প্রথম সূত্র থেকে তাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক পাই না, তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক পাই। সো এইটা বিষয়টা মাথায় রাখবা। সো এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। তারপরে দেখো আমাদের এখান থেকে কার ধারণা পাই? অভ্যন্তরীণ শক্তি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কোন চলরাশিটি তাপগতীয় চলরাশি পাই? অভ্যন্তরীণ শক্তি। তারপরে আসো দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই ভাই? এন্ট্রপি চলরাশিটা পাই, এন্ট্রপি নামক চলরাশি পাই, খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক ইম্পর্টেন্ট। এন্ট্রপি নামক চলরাশি পাই এবং প্রয়োগটা কি? যে ভাই যে তাপীয় ইঞ্জিন, রেফ্রিজারেটর যে পাইলাম এটা কই থেকে আসছে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আসছে। এইটা ভাই থিওরি টাইপের জন্য মাস্ট তোমাকে মনে রাখতে হবে, মাস্ট। আর ইউ এর থিওরি টাইপ প্রশ্ন আসলে ইনশাআল্লাহ এখান থেকে চলে আসবে। আর ইউ এর থিওরি টাইপ প্রশ্ন আসলে ইনশাআল্লাহ এখান থেকে চলে আসবে। আর ইউ এর থিওরি টাইপ প্রশ্ন আসলে ইনশাআল্লাহ এখান থেকে আসবে, এর বাইরে আসবে না। তিনটা সূত্র থেকে কোন তাপগতীয় চলরাশি পাও এবং বাস্তবিক প্রয়োগ কি, আমরা সবকিছু A to Z সামারি আকারে দেখে নিছি। সো তোমার জন্য কিন্তু ভাই এই দাগানো স্লাইডটা কালেক্ট করা কিন্তু একদম ফরজ। তো সবাই দাগানো স্লাইডটা কালেক্ট করার জন্য কি করবা? ক্লাসটা শেয়ার করে আইডুকেশন ফেসবুক পেজে মেসেজ দিবা, অথবা আমার ফেসবুক প্রোফাইল MD মনিরুজ্জামান মুন্না লিখলেই পেয়ে যাবা। সো সেখানে নক করলেও হয়ে যাবে। আলটিমেটলি দাগানো স্লাইডটা তোমাদেরকে সবাইকে দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা তাহলে এইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ মান আছে যেগুলো ফিক্সড, জীবনও চেঞ্জ হয় না। আর আমি তোমাদেরকে বলছিলাম যে ফিজিক্সে যেখানেই দেখবা বাবা
ফিজিক্সে যেখানেই দেখবা বাবা ফিক্স, ধাপ করে সুন্দর মতো মুখস্থ করে রাখবা, তাহলে তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখতে পারবা। সো এইটা কতবার যে পরীক্ষায় আসছে বুঝাইতে পারবো না যে ভাই ফারেনহাইট এবং কেলভিন একই পাঠ প্রদর্শন করে কোন তাপমাত্রায়। দেখো সেলসিয়াস এবং ফারেনহাইট না, কিন্তু ফারেনহাইট এবং কেলভিন, ফারেনহাইট এবং কেলভিন কত তাপমাত্রায়, যে ভাইয়া 574.25 অথবা আমাদের 574.25 সেলসিয়াসও বলতে পারবো, কেলভিনও বলতে পারবো, একই কথা, পার্থক্য স্কেলে সমান পাঠ প্রদর্শন করে, ফারেনহাইট এবং কেলভিন দুইটাই বলতে পারবো। আবার সেন্টিগ্রেড এবং ফারেনহাইট, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট এটা সব থেকে বেশি আসে। সেন্টিগ্রেড এবং ফারেনহাইট কত তাপমাত্রা একই পাঠ প্রদর্শন করে, -40 ডিগ্রি সেলসিয়াস অথবা -40 ডিগ্রি ফারেনহাইট, দুইটাই রাইট। পার্থক্য স্কেলে ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের ফারেনহাইট একই পাঠ প্রদর্শন করে, এবং ফারেনহাইট এবং কেলভিন একই পাঠ প্রদর্শন করে। এখন তোমাদের মাথায় ঘুরতে পারে ভাই ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্ক শিখলাম, সেলসিয়াস ও ফারেনহাইটের মধ্যে সম্পর্ক শিখলাম, তাহলে সেন্টিগ্রেড আর কেলভিন কোন তাপমাত্রায় স্কেলে হচ্ছে সমান পাঠ প্রদর্শন করে? এরা কখনোই সমান হবে না, এরা কখনোই সমান হবে না। নর্মালি কার কার মধ্যে সম্পর্ক পাই? ফারেনহাইট এবং কেলভিন, সেন্টিগ্রেড ও ফারেনহাইট। ওকে, কখনোই আমরা সেন্টিগ্রেড ও কেলভিনের মধ্যে সম্পর্ক পাবো না, কখনোই আমরা সেন্টিগ্রেড ও কেলভিনের মধ্যে সম্পর্ক পাবো না। এবং আরেকটা থিওরিটার প্রশ্ন আসতে পারে যে ভাই মানবদেহের সাধারণ মানে স্বাভাবিক তাপমাত্রা কত? স্বাভাবিক তাপমাত্রা কিন্তু 58.4 ফারেনহাইট। ঠিক আছে, তোমরা যে থার্মোমিটার দিয়ে মাপো সেটা কিন্তু ফারেনহাইট স্কেলে। সো স্বাভাবিক তাপমাত্রা মানবদেহের কত? 98.4 ফারেনহাইট। এটাকে তুমি যদি সেলসিয়াসে নিয়ে যাও তাহলে 36.9 ডিগ্রি সেলসিয়াস অথবা 37 ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে তুলনা করতে পারো। পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে যে ভাই মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? না, পরীক্ষায় দেওয়া থাকবে তোমার যে ভাই 36.4 সরি আমাদের হচ্ছে 98.4 ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তর করো। ভাই এটা তো ফিক্সড মান মানবদেহের তাপমাত্রা, তাহলে এটা একটু কষ্ট করে মুখস্থ রাখবা যে ভাই এটাকে সেলসিয়াসে কনভার্ট করলে 36.9 অথবা 37, যেটা অপশনে থাকবে সেটা দাগাই দিবা। ওকে, সো পরীক্ষায় আসবে এই তাপমাত্রাকে তুমি সেলসিয়াসে রূপান্তর করো। ঠিক আছে, তাপমাত্রার স্কেল এটা তো সবাই জানো, এগুলো আলটিমেটলি সবাই জানো। সো আমি তবুও একটুবার দেখাই দিচ্ছি যে ভাইয়া C/5 ইকুয়াল টু F মাইনাস 32 ডিভাইডেড বাই হচ্ছে 9 আমাদের হচ্ছে ইকুয়াল টু K মাইনাস 273 ডিভাইডেড বাই 5। সো এই সম্পর্ক সবাই জানি আমরা। আবার এখান থেকে যদি পার্থক্যর স্কেলে বলে তাহলে আমরা ডেল C ডিভাইডেড বাই 5, ডেল F ডিভাইডেড বাই 9 এবং ডেল K ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারবো 5। সো এটা হচ্ছে পার্থক্যর স্কেল, আর এটা হচ্ছে তিনটা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, এই তিনটাই সবসময় বেশি আসে। এখান থেকে একদম সহজ, কেলভিনে দিয়ে তোমাকে বলতে পারে সেলসিয়াসে কত হবে বের করো, অথবা সেলসিয়াসে দিয়ে তোমাকে ফারেনহাইটে কত হবে সেটা বের করতে বলবে। খুবই সহজ প্রশ্ন, খুবই 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 সহজ প্রশ্ন। ওকে, সো এই বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখিতে হবে, এই বিষয়টা অবশ্যই অবশ্যই ভাইয়া কি করতে হবে? মাথায় রাখিতে হবে। এই বিষয়টা অবশ্যই অবশ্যই কি রাখতে হবে ভাইয়া? মাথায় রাখতে হবে। ওকে, সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সট প্রশ্নটা এই একক মাত্রা থেকে প্রশ্ন আসে যে ভাই এন্ট্রপির এসআই একক কোনটা? এন্ট্রপি, এন্ট্রপি থেকে কিন্তু প্রশ্ন আসে। সবাই একটু আমাকে বলার ট্রাই করো, দেখি সবার আগে কে পারো। এন্ট্রপি, এন্ট্রপি থেকে দেখি সবার আগে কে পারো। সবাই একটু দ্রুত আমাকে বলো দেখি ভাইয়া, সবাই একটু আমাকে দ্রুত জানাও যে ভাই এন্ট্রপির এককটা কোনটা? এন্ট্রপির একক কোনটা? সবাই দ্রুত 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 দ্রুত, অনেক সহজ জিনিস। এন্ট্রপির একক কি বলো? এন্ট্রপির একক কি? দেখো একক এবং মাত্রা এটা কি কখনো আলটিমেটলি আমরা মুখস্থ করবো? জীবনও না, সূত্র থেকে আনতে পারবো। সো ডিএস বা এস ইকুয়াল টু আমরা কি জানি? ডিকিউ ডিভাইডেড বাই টি। তাহলে তাপের এককটা কি? জুল, আর এখানে তাপমাত্রা হচ্ছে ক্যালোরি ক্যালভিন। তাহলে জুল ক্যালভিন ইনভার্স 1। সো কোথায় আছে জুল ক্যালভিন ইনভার্স 1? দেখো তো এই যে ডি নাম্বারটা রাইট অ্যান্সার, জুল ক্যালভিন ইনভার্স 1। সো এখন এই এন্ট্রপি থেকে আমাদেরকে এক্সট্রা অনেক কিছু ইনফরমেশন মনে রাখতে হবে, কারণ এইখান থেকে কি আসবে ভাইয়া? এখান থেকে থিওরি টাইপ প্রশ্ন আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসবে। এখান থেকে কি আসবে বলো তো? এখান থেকে থিওরি টাইপ প্রশ্ন পরীক্ষায় আসবে। সো তোমাকে সর্বপ্রথম বলতে পারবে যে ভাইয়া এন্ট্রপি কোথায় কম হয়, এন্ট্রপি কোথায় বেশি হয়। তাহলে কম হয়, সব থেকে কম হয় কোন অবস্থায়? কঠিন অবস্থায়। কম হয় কোথায়? কঠিন অবস্থায়। এবং বেশি হয় কোথায়? বেশি হয় কোথায় বলো তো দেখি? বেশি হয়, সব থেকে বেশি হয় প্লাজমা, প্লাজমা অবস্থায়, অথবা প্লাজমা না থাকলে বায়বীয় দাগাই দিবা, বায়বীয় দাগাই দিবা। ওকে, সো এই বেশি এবং কম, বেশি এবং কম এইটা থেকে প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, বেশি এবং কম এখান থেকে প্রশ্ন আসে। তারপরে কোন অবস্থায় সব থেকে বেশি হয় এরকম প্রশ্ন আসতে পারে, যে সর্বোচ্চ কোন অবস্থা, কোন মানে সাম্য অবস্থায় আমাদের এন্ট্রপি সব থেকে বেশি হয়। এটা তেমন লাগবে না, এই দুইটা মনে রাখলেই চলবে। সো কোথায় বেশি কোথায় কম, দেখো এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে কতে কমতে ক আছে, কঠিনেও ক আছে, আর বেশিটা কি? প্লাজমা বা বায়বীয়। নর্মালি প্লাজমা থাকলে প্লাজমা দাগাবা, বায়বীয় থাকলে বায়বীয়, দুইটা একসাথে কখনো জীবনে একসাথে থাকবে না। ওকে, সো এখান থেকে এই থিওরিটা অবশ্যই অবশ্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবা। ওকে, আর এন্ট্রপির পরিবর্তন সর্বদা কি বলো তো দেখি, কার কার মনে আছে? এন্ট্রপির পরিবর্তনটা ধনাত্মক নাকি ঋণাত্মক?
দেখো এন্ট্রপির পরিবর্তন অর্থাৎ ডেল এস অবশ্যই সর্বদাই কি হবে রে বলো তো দেখি, সর্বদাই ধনাত্মক না ঋণাত্মক, দেখি কার মনে আছে। এন্ট্রপির পরিবর্তনটা কি সর্বদাই ধনাত্মক না ঋণাত্মক? এন্ট্রপির পরিবর্তনটা কি সর্বদাই ধনাত্মক না ঋণাত্মক, দেখি কার কার মনে আছে, সবাই দ্রুত। এন্ট্রপির পরিবর্তনটা সর্বদাই কি ধনাত্মক না ঋণাত্মক? সর্বদাই কিন্তু আমাদের ধনাত্মক, মাথায় রাখবা। ওকে, সর্বদাই কি হবে আমাদের ধনাত্মক, এন্ট্রপির পরিবর্তন সর্বদাই ধনাত্মক, অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা তাহলে চলো এন্ট্রপি থেকে কি ধরনের থিওরি টাইপ প্রশ্ন আসতে পারে আমরা এক নজরে দেখে ফেলছি। এখন আসি আমরা নেক্সটে। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া তিনটি সমমানের ধারক, এই দেখো এখানে সবার আগে খেয়াল রাখতে হবে তিনটি সমান মান। এই সমান যখন সমান মানের ধারক হোক আর রোধ হোক, অবশ্যই মাথায় রাখবা সমমানের ধারক অথবা রোধের জন্য স্পেশাল সূত্র আছে, স্পেশাল শর্টকাট সূত্র আছে। সো যখনই তুমি দেখবে সমান মান তখনই তোমাকে মাথায় রাখতে হবে এই এখানে আমরা টেকনিক ফেলাই দিতে পারবো। সো সবার আগে প্রশ্নটা পড়ি আগে, চলো। সমমানে কয়টা? সমমানের তিনটা। সমমানের কয়টা? সমমানের তিনটা। সমমানের তিনটা ধারক সমান্তরালে যুক্ত। ওকে ঠিক আছে, সমান্তরালে যুক্ত থাকলে বর্তনী যে তুল্য ধারকত্ব পাবো, শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে মানে এই সমবায়টা তিনটা যে ধারক সমান মানের আছে সেটা সমান্তরালেও থাকলে তুল্য ধারকত্ব কত পাবো, এবং শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্ব যেটা পাবো সেটার তুলনায় কত গুণ হবে সেটা তোমাকে বের করতে বলছে। ওকে, তাহলে আমার সমমানের তিনটা ধারক, শ্রেণীতে তো তুল্য ধারকত্ব কত হবে, সমান্তরালে তুল্য ধারকত্ব কত হবে সেটা আগে বের করতে হবে। সো দেখো যেহেতু বললাম যে সমমানের জন্য বা সমান মানের জন্য স্পেশাল সূত্র আছে, চলো আমরা আগে সেই স্পেশাল সূত্রটা আগে দেখে নিই যে সমমানের জন্য কি কি স্পেশাল সূত্র পাওয়া যায়, সমমানের জন্য কি কি সূত্র স্পেশাল পাওয়া যায়, চলো সেগুলো আগে দেখে নিই। দেখো তো সবার আগে এন সংখ্যক আমাদের হচ্ছে যদি ধারকের ক্ষেত্রে প্রত্যেকটার মান সমান হয়, ঠিক আছে, এন সংখ্যক ধারকের ক্ষেত্রে যদি আমাদের মান সমান হয় তাহলে আমরা সমান্তরাল সমবায়, যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, কিসে সমান্তরালে যুক্ত থাকে, তাহলে তুল্য ধারকত্ব পাবো সিপি ইকুয়াল টু সি ইন্টু এন, মানে ওই ধারকত্বর সাথে আমরা জাস্ট গুণ করে দেব কয়টা ধারকত্ব আছে ওই নাম্বারটা যুক্ত করে গুণ করে দিব ওই ধারকত্বের মানের সাথে। আবার যদি শ্রেণীতে থাকে, শ্রেণী সমবায় থাকে, তখন আমরা কি করবো ভাইয়া, আমরা হচ্ছে শ্রেণীতে, দ্যাট মিনস এটা হচ্ছে সিএস হবে, সিপি না, সিএস ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এন। এটা কিন্তু রোধের উল্টা, যেহেতু ধারক বলছে ভাইয়া এই সূত্রগুলো কিন্তু আমরা রোধেও ইউজ করবো, কিন্তু এটা কি রোধের উল্টা, রোধের উল্টাটাই ধারক, রোধের উল্টা। তাহলে রোধের বেলায় আমরা কি পাই বলো তো দেখি, রোধের বেলায় আমরা কি পাই, রোধের বেলায় পাই হচ্ছে আমাদের সিএস ইকুয়াল টু আমাদের এন ইন্টু আর, আবার সিপি ইকুয়াল টু কি পাই, সিপি ইকুয়াল টু পাই হচ্ছে আর ডিভাইডেড বাই এন, মানে উল্টা, রোধের উল্টা। এখন আসো দেখো এটা তো আমরা তুল্য ধারকত্ব পাইলাম, এখন দুইটার ক্ষেত্রে আমরা একটা এই অনুপাতটা মনে রাখলে এখান থেকে আরো শর্টকাটে দ্রুত সমাধান করতে পারবো। দেখো এই অনুপাতটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা আরো সহজেই উত্তর করতে পারবো। দেখো ধারকের ক্ষেত্রে সিপি ইস টু সিএস ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু ওয়ান লিখতে পারবো। তার মানে সবার আগে কি শুরু হচ্ছে এটা খেয়াল রাখবা, রোধের ক্ষেত্রে কিন্তু উল্টায় যাবে, রোধের ক্ষেত্রে এখানে আর এস ইস টু আরপি হবে, আর এস ইস টু আরপি মানে রোধের পুরা উল্টা ভার্সন। তাহলে সিপি ইস টু সিএস ইকুয়াল টু এন স্কোয়ার আমাদের ইস টু ওয়ান। তাহলে দেখো এখান থেকে আমাদের সিপিও বের করতে হবে, সিএসও বের করতে হবে। তাহলে আমরা সিপি সিএস এর তো স্পেশাল একটা সূত্র একটু আগেই দেখলাম যে সিপি ইস টু সিএস ইকুয়াল টু এন স্কোয়ার ইস টু ওয়ান। তাহলে এন স্কোয়ার, এন এর মান কত, তিনটা ধারক সমান মানের, তাহলে 3 স্কোয়ার ইস টু আমাদের 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো যে ভাই সিপি ডিভাইডেড বাই সিএস ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 1। দ্যাট মিনস এখানে সিপি ইকুয়াল টু লিখতে পারবো 9 সিএস। তার মানে শ্রেণী সমবায়ের কত গুণ হবে, শ্রেণী সমবায়ের 9 গুণ হবে। দ্যাট মিনস আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পারছো? সো অনেকেই তোমরা অনেক আগেই উত্তর করে ফেলছো, যারা উত্তর করতে পারো নাই তাদের জন্য একদম খুব সহজেই একদম প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে দিয়েছি, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস তোমাকে একদম খুব সুন্দর মতো দেখো ব্যাখ্যা করে দিয়েছি। ওকে, সবাই কি বুঝতে পারছো? সবার ডান? সবাই কি বুঝতে পারছো? সবার ডান ভাইয়া বলো তো দেখি। সো অবশ্যই এই সূত্রসমূহ একটু মনে রাখতে হবে, তাহলে তুমি সহজেই কি করতে পারবা, সূত্রসমূহ মনে রাখতে পারলে সহজেই তুমি উত্তর করতে পারবা, সূত্রসমূহ মনে রাখতে পারলেই সহজেই তুমি উত্তর করতে পারবা। ওকে, তাহলে নেক্সটে আসো ভাইয়া। নেক্সটে দেখো, নেক্সটে একটি পাতলা ফাঁপা পরিবাহীর গোলকের ব্যাসার্ধ, একটি পাতলা ফাঁপা পরিবাহীর গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে কত ভাইয়া, ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে আর এর মান হচ্ছে 15 সেন্টিমিটার। এখন তোমাকে কিউ ইকুয়াল টু দেখো, কিউ ইকুয়াল টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -6 আধান প্রদান করা হয়েছে গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত। এই বৈদ্যুতিক ক্ষেত্র মানে কি, তোমাকে বৈদ্যুতিক ক্ষেত্র মানে কি, তোমাকে প্রাবল্য বের করতে বলছে, ঠিক আছে, বৈদ্যুতিক ক্ষেত্র মানে কি তোমাকে প্রাবল্য। আর এই কনসেপ্টটা ভাইয়া
অনেক সহজ, কিন্তু বারবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসবে। সো এইখানে না ম্যাথ করার দরকারই নেই, তোমাকে একটা থিওরি মনে রাখতে হবে। তোমাকে একটা থিওরি মনে রাখতে হবে। সেটা কি ভাইয়া? যে গোলকের অভ্যন্তরে গোলকের গোলকের অভ্যন্তরে গোলকের অভ্যন্তরে গোলকের অভ্যন্তরে প্রাবল্য কত ভাইয়া? করার দরকারই নাই। প্রাবল্য হচ্ছে লাড্ডু সোনা, প্রাবল্য হচ্ছে শূন্য। গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য। সো ডিরেক্ট তুমি দেখা মাত্র উত্তর করতে পারবে। দেখো রিসেন্ট সালে রাজশাহীতে 24-25 সেশনে আসা এই প্রশ্নটা রিসেন্ট সালে ঢাবিতে আসছে, রাজশাহীতে আসছে, সব জায়গায় আসে। তাহলে মনে রাখতে হবে গোলকের অভ্যন্তরে আমাদের প্রাবল্য শূন্য হয়, তাহলে তোমার বের করার দরকারই নাই। গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য। কিন্তু আমাদের গোলকের অভ্যন্তরে যদি আমি তোমাকে বলি যে ভাই বিভব কত হবে, বলো দেখি বিভবটা কত? বিভবটা হচ্ছে আমাদের কি হবে? পৃষ্ঠের বিভবের সমান হবে। পৃষ্ঠের বিভবের সমান, এই বিষয়টা মাথায় রাখতে হবে। গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য হলেও বিভব শূন্য না। বিভবটা কি হবে? পৃষ্ঠের বিভবের সমান। বিভবটা কি হবে? পৃষ্ঠের বিভবের সমান। বিভবটা কি হবে ভাইয়া? পৃষ্ঠের বিভবের সমান। বুঝতে পারছেন? বিভবটা কি হবে? পৃষ্ঠের বিভবের সমান। বিভবটা কি হবে? পৃষ্ঠের বিভবের সমান। এখন ধরো তোমাকে একটা গোলকের বলছে যে ভাই ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, তোমাকে বলছে যে ভাই কেন্দ্র থেকে তোমাকে বলছে যে ভাই 1 মিটার দূরত্বে 1 মিটার দূরত্বে আমাদের কি ভাইয়া? আমাদের হচ্ছে বিভব কত হবে। তাহলে তুমি বিভবের সূত্রে আর এর মান কত বসাবা? এখানে আর এর মান 1 বসানো যাবে না। তোমাকে মাথায় রাখতে হবে কেন্দ্রের যে কোনো বিন্দুতে আমাদের যে বিভবটা পাবো সেটা হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান। দ্যাট মিন্স এই যে ইন টোটাল আমাকে ব্যাসার্ধটা নিতে হবে। দ্যাট মিন্স আর এর মান 2 মিটার নিতে হবে। ওকে, সো এই বিষয়টা ম্যাথমেটিক্সের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, এইখান থেকে ভুল করা যাবে না। ওকে, এখান থেকে ভাইয়া ভুল করা যাবে না। ওকে, আচ্ছা তাহলে নেক্সটে আসি আমরা। দেখো নেক্সটে কি বলছে। নেক্সটে অনেক সহজ একটা প্রশ্ন, কিন্তু এটা বারবার পরীক্ষায় আসে। রাজশাহীতে অলরেডি 23-24 আসছে। সো আমরা একটু প্রশ্নটা দেখার ট্রাই করি। দেখো কি বলছে যে ভাইয়া একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানের মানে আর এর মান দেওয়া আছে, অবস্থিত দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য দেওয়া আছে হচ্ছে 200 ভোল্ট। এখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? এই ভাই প্রাবল্যর সূত্র আমরা তো সবাই জানি যে ভাই প্রাবল্যর সাথে বিভবের সম্পর্ক কি? V/R। তাহলে আমাদের প্রাবল্য দ্যাট মিন্স ভি এর মান কত হচ্ছে? 200। আর এইখানে আর এর মান কি 50 বসাবো? না, দেখো অপশনের দিকে তাকাই, অপশনে সেন্টিমিটারও আছে আবার মিটারও আছে। তাহলে আমরা আগে মিটারে নিয়ে যাই, এসআই ফরম্যাটে দেখি। যেহেতু সেন্টিমিটার মিটার দুইটাই আছে, তার মানে আমরা 50 ডিভাইডেড বাই যদি 100 করি, তার মানে 0.5 পাচ্ছি। তাহলে 0.5 করে দিলে আমরা এইখানে আর একটা 10 পাচ্ছি। তাহলে 4×5 20, তার মানে আমাদের 400। তাহলে আমাদের সেন্টিমিটার হবে না, আমাদের কিন্তু মিটারটাই হবে। দেখো তোমরা যেটা ভুল করতে পারো সেটা সারাটা খুব সুন্দর মতো এ নাম্বার অপশনে সাজায় রাখবে। তোমরা তো দেখবে আরে 400 ধাপ করে 400 দেখা মাত্র উত্তর করবা, কিন্তু ভাই দেখো এককটা কি দেওয়া আছে? ভোল্ট সেন্টিমিটার ইনভার্স 1। বাট তুমি আনছো কিসে? তুমি আনছো কিন্তু মিটারে। সো পরীক্ষার হলে যে বেশি লাফালাফি করবা তারা কনফিডেন্সের সহিত একক কনভার্সনে ভুল করবা। তারা কনফিডেন্সের সহিত, অনেকে আছে দেখবা যে পরীক্ষার হল থেকে বের হয়ে আরে মামা ফাটাই দিছে, চান্স পাবো, দেখবে যে পরীক্ষার হলে ওর কোনো অস্তিত্ব নাই। তার মানে কি? এই ধরনের আলটিমেটলি বিষয়গুলো তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে বসেছিল, নেগেটিভ মার্ক খেয়ে পজিশন অনেক দূরে চলে গেছে। ঠিক আছে, সো এই কাজ কখনোই করা যাবে না। দেখো এখানে তাড়াহুড়া করতে গেলে ধরা খেয়ে বসে থাকবা। সো তাড়াহুড়া করা যাবে না। ওকে, তাড়াহুড়া করতে গেলেই ধরা খেয়ে বসে থাকবা, তাড়াহুড়া করা যাবে না। নেক্সটে আসো। দেখো কি বলছে, খুব সুন্দর একটা প্রশ্ন, এটাও রাজশাহীতে 23-24 আসছে। সো আমরা একটু দেখার ট্রাই করি। দেখো যে ভাইয়া 6 মাইক্রোফ্যারাড, বাবা এখানে মাইক্রোফ্যারাড আছে, তাহলে একক কনভার্ট করবো কি করবো না অপশন বলে দিবে, সব জুলে আছে। তার মানে তোমাকে অবশ্যই মাইক্রোফ্যারাড থেকে ফ্রাডে নিয়ে যেতে হবে। তাহলে 6 মাইক্রোফ্যারাডের 3টি ধারককে শ্রেণী সংযোগে যুক্ত করে 100 ভোল্ট এর ব্যাটারি ওই সংযোগের সাথে যুক্ত করা হলো। ওকে, সঞ্চিত শক্তি কত? ভাই সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র কি জানি আমরা? যে হাফ CV²। দেখো এখান থেকে আরো দুইটা সূত্র আনা যায়। দেখো এটা আমি একটু তোমাদেরকে দেখাই দিই। তাহলে আমরা কি করতে পারবো ভাই? হাফ CV করতে পারি না? দেখো V²কে V করে দিলাম। তাহলে ধারকত্বের বেসিক সূত্র কি জানি ভাই? C=Q/V, দ্যাট মিন্স Q=CV লিখতে পারবো। তাহলে এইখানে যে আমরা CVটা পাইলাম, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো? যে ভাইয়া Q লিখতে পারবো। তাহলে আমরা QV একটা সূত্র পাই গেছি। ওকে, আর একটা সূত্র পাওয়া গেছে, তাহলে QV পাচ্ছি। এখন আসো যে ভাইয়া এখান থেকে যদি আমি V এর মান বসাইতে চাই, তাহলে V কি হবে ভাইয়া? দেখো V=Q/C, তাহলে এখান থেকে V এর মান বসাও। তাহলে আমরা হাফ Q/C, তাহলে আমাদের কি আসতেছে ভাইয়া? ইন টোটালি আমরা হাফ Q² / C। সো এইটা না ডিরেক্ট সূত্র আকারে পরীক্ষায় আসে।
সো এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। তার মানে তুমি কতগুলো মনে রাখবা? তুমি এই একটা মনে রাখলেই হবে, কারণ একটা থেকে তুমি বের করতে পারতেছো। আর তোমাকে এই বেসিক সূত্রটা মনে রাখতে হবে। ওকে, তোমাকে ভাইয়া এখান থেকে এই বেসিক সূত্রটা মনে রাখতে হবে। ওকে, বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? তাহলে সঞ্চিত শক্তির সূত্র কয়টা? 3টা, মনে রাখতে হবে। এখন এই 3টার মধ্যে কোনটা ইউজ করবো আমরা, এটা পরীক্ষার প্রশ্নই বলে দিবে। দেখো কি কি দেওয়া আছে ভাই, ভোল্টেজ দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে ভাই, ভোল্টেজ দেওয়া আছে এবং ধারকত্ব দেওয়া আছে। এইখান থেকে এই সিটা কি, এই সিটা কিন্তু তুল্য ধারকত্ব, কারণ এখানে শ্রেণী সংযোগে দেওয়া আছে। তার মানে এটা নিতে যেটা হবে সেটা হচ্ছে তুল্যটা নিতে হবে, তুল্যটা নিতে হবে। তাহলে দেখো আমাদের একটু আগেই একটা শর্টকাট শিখছি না, যে ভাই সমমানের যখনই আসবে তখনই আমরা শর্টকাট ফেলাই দিব। তাহলে সমমান শ্রেণীর বেলায় তুল্য ধারকত্ব সিএস ইকুয়াল টু আমরা কি করতে পারবো, সি ডিভাইডেড বাই এন। তাহলে সি এর মানে কত, 6 মাইক্রোফ্যারাড, 6 ইন্টু ফ্রাড মাইক্রোকে মিটারে নিয়ে আসো, তাহলে 10⁻6 ডিভাইডেড বাই এন মানে কত, 3। তাহলে 3 দুগুণ 6, তার মানে আমাদের তুল্য ধারকত্ব 2 ইন্টু 10⁻6 পেয়ে যাচ্ছি। ওকে, দেখো কত সহজে হচ্ছে। তোমার যদি এই স্পেশাল টেকনিকগুলো জানা থাকে, তুমি কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুব দ্রুত হাতে ক্যালকুলেশন করতে পারবা। তাহলে দেখো আমাদের হাফ ইন্টু 2 ইন্টু ভি স্কোয়ার, ভি এর মান কত রে, 100, দ্যাট মিনস 10 স্কোয়ার, তারপরে তার উপরে স্কোয়ার করলে 10⁻4, দ্যাট মিনস এই 2 2 কাটা, তাহলে 10⁻4 কোথায় আছে? কিরে, কোথাও ভুল করলাম? কোথাও কি ভুল করলাম? এই না, 10⁻4 কেন বাবা, এইখানে তো আমাদের এই একক কনভার্সনের ইয়েটা বসাই নেই। তাহলে দেখো দেখো এইখান থেকে আমরা কি আছে, হাফ, আর তুল্য ধারকত্ব পাইলাম 2 ইন্টু 10⁻6, আর এখানে ভি স্কোয়ার, দ্যাট মিনস 100, তাহলে 100-র উপর স্কোয়ার, তার উপরে স্কোয়ার, তাহলে 10⁻4 পাচ্ছি। তাহলে এখান থেকে 10⁻4, তাহলে 2 আর 2 কাটা, এই আমাদের হচ্ছে, আরে বারবার কাহিনী হচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে 10⁻4, তাহলে এই পাওয়ার 4 থেকে আমাদের 6 গেলে 10⁻2 থাকতেছে। তাহলে 10⁻2 কত ভাইয়া, 0 পয়েন্ট, আমাদের দেখো 10⁻2 মানে কত, 0.1, দ্যাট মিনস 0.01 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কোনটা রাইট অ্যান্সার? এই তো আমাদের এ নাম্বারটা ফ্যান্টাস্টিক রাইট অ্যান্সার। দেখো অনেক ক্লোজ, কিন্তু 0.02 আছে, দেখানো যাবে না। 0.02 আছে, দেখানো যাবে না। 0.02 কিন্তু আছে, ক্লোজ মানটাও আছে, ক্লোজ মানটাও আছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? 0.02 কিন্তু আছে, ক্লোজ মান, দেখানো যাবে না। দেখো আমরা কি করছি, জাস্ট এই 10⁻2 মানে কি ভাইয়া, 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 100 দ্বারা ভাগ করলে 0.01 আসতেছে, 1কে 100 দ্বারা ভাগ করলে। সবাই কি বুঝছেন? বলেন, সবাই কি বুঝতে পারছেন? খুবই ইজি না? জাস্ট একটু তোমাকে ঠান্ডা মাথায় সকল সূত্র সমূহগুলো মনে রাখতে হবে। দেখো ফিজিক্সে সব থেকে ভালো করার ওয়ে হচ্ছে তোমার থিওরিতে পারতে হবে, থিওরিতে মুখস্থ আলটিমেটলি রাখতে হবে। তার পাশাপাশি ম্যাথমেটিক্যালি ভালো করার জন্য বাধ্যতামূলক তোমাকে সূত্র মুখস্থ রাখতে হবে, সকল কন্ডিশন মনে রাখতে হবে। যদি সূত্র না মনে থাকে, শর্টকাট সূত্রগুলো মনে না থাকে, বেসিক সূত্রগুলো মনে না থাকে, তাহলে কিন্তু তুমি ফিজিক্সে তেমন একটা সুবিধা করতে পারবা না। ওকে, সো এই শেষ মুহূর্তে যাদের সূত্র মনে থাকে না, তারা অবশ্যই একটু সূত্র বেশি বেশি করে দেখবা। তারা অবশ্যই কি করবা, সূত্র বেশি করে দেখবা। তারা অবশ্যই কি করবা ভাইয়া, সূত্র একটু বেশি বেশি করে দেখবা। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে আসি। আচ্ছা স্যার 0.02 বের হচ্ছে আমার, না ভাই 0.02 কেন হবে? দেখো সিম্পল ক্যালকুলেশন তো বাবা, এই যে 2 2 কাটো, পাওয়ার 4 আর -6, তাহলে -6 + 4, তাহলে -2 থাকতেছে। 10⁻2 মানে কত, 10⁻2 মানে কত, 0.01। কেন হবে, কেন হবে 0.02? জীবনেও আসবে না 0.01। ওকে, নেক্সটে আসো। দেখো নেক্সটে প্রশ্নটা একটু আমরা পড়ি মনোযোগ দিয়ে। রাজশাহী ইউনিভার্সিটিতে 22-23-এ আসছে যে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, তার মানে ভি এর মান দেখো এখানে আবার কিলো ভোল্টে দেওয়া আছে, তাহলে সবগুলাই এখানে জুলে আছে। তাহলে তোমাকে অবশ্যই এখানে কি করতে হবে, কিলো ভোল্টটাকে আমাদের কিসে করতে হবে, ভোল্টেজে নিয়ে যাইতে হবে। ওকে, তারপরে আসো যে ভাই এদের এক বিন্দু থেকে অপর বিন্দুতে কত মাইক্রোকুলম, 9 মাইক্রোকুলম চার্জ স্থানান্তর করলে কি তো কাজ কত? ভাই খুবই ইজি, একদম বিভবের বেসিক সূত্র কি, W/Q জানি না আমরা? তড়িৎ ক্ষেত্রে একক চার্জ স্থাপন করতে যে কাজ করতে হয় সেটাই আমরা বিভব জানি, তাই না? তাহলে V ইকুয়াল টু আমরা কি জানি, W/Q। দ্যাট মিনস এখান থেকে W এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে W ইকুয়াল টু কি হবে ভাইয়া, W ইকুয়াল টু VQ। তাহলে দেখো V এর মান কত, V এর মান হচ্ছে আমাদের 3.43 কিলো, মানে কত ভাই, 1000 দ্বারা গুণ করতে হবে। আবার এইখানে কত ভাইয়া, 9 মাইক্রোকুলম, দ্যাট মিনস আমাকে কুলম্বে নিয়ে যেতে হবে। তাহলে 9 ইন্টু 10⁻6 কত, 6, 10⁻6। দেখো এখন 10⁻6, দ্যাট মিনস এখানে কাটাকাটি করলে আমাদের ফলাফলে 10⁻3 থাকবে। আবার এখানে গুণ করতে হবে কাকে, 9 এবং আমাদের হচ্ছে 3 পয়েন্ট সামথিং, তার মানে 3 লং 27, 27-এর থেকে একটু বেশি হবে, তার মানে 27-এর থেকে একটু বেশি মানে 30 এর কাছাকাছি যাবে। দেখো অপশনের দিকে তাকাও, কত আসবে যে ভাই 30 ইন্টু 10⁻3, দেখো 2 পয়েন্ট সামথিং, এগুলো একটাও হবে না। ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার আসতেছে। ওকে,
ডি নাম্বারটা রাইট অ্যান্সার আসতেছে। ওকে, সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পারছেন? এটা দেখেন, এই সূত্রটা দেখতে অনেক ছোটখাটো মনে হলেও এই সূত্র থেকে অনেক বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? এইটা একটা সূত্র, আর একটা হচ্ছে ই এর সাথে ভি এর সম্পর্ক, ভি ডিভাইডেড বাই আর, এটা একটা সূত্র। রাজশাহী ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ আর একটা সূত্র লিখি যে ই এর সাথে আমাদের বেসিক যে সূত্র আছে মাইনাস আমাদের হচ্ছে ডিভি ডিভাইডেড বাই ডিআর। এখান থেকে মাঝে মাঝে ডিফারেন্সিয়েশন থেকে প্রশ্ন আসে, একটু পরে আমি সমাধান করবো, রাজশাহীতে অলরেডি আসছিল। ইনশাআল্লাহ আশা রাখতে পারো এই তিনটা থেকে মাস্ট একটা প্রশ্ন তুমি পাবা, মাস্ট আর ইউতে এই তিনটা সূত্র থেকে একটা প্রশ্ন তুমি 100% পাবা ইনশাআল্লাহ। আর ইউতে এই তিনটা সূত্র থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ তুমি 100% পেতে যাচ্ছ সামনের পরীক্ষায়। ওকে, পরীক্ষার হলে মিলাই নিও। চলো দেখো নেক্সটে এই যে আমরা বর্তনী সমাধানে চলে যাব। বর্তনী সমাধান মনে রাখতে হবে যে ভাই অনেক সময় আমরা তাড়াহুড়া করতে গিয়ে ভুল করি। দেওয়া আছে ধারক, কিন্তু আমরা বসাই দিই রোধের সূত্র, এটা করা যাবে না। ধারকের চিহ্নটা কেমন, ধারকের চিহ্নটা কেমন দেখো এই যে, আর রোধের চিহ্ন কেমন। ওকে, সো ধারক আর রোধ, ধারক আর রোধ, আর এখানে তোমাকে বলা থাকবে যে ভাই তুল্য ধারকত্ব, এখানে তুল্য রোধ বের করতে বলবে না। সো তাড়াহুড়া করলে ঝামেলায় পড়ে যাবা, তাড়াহুড়া করা যাবে না। ওকে, তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। ওকে, আচ্ছা তুর্না, আচ্ছা রুকাইয়া বলছো স্যার কেমনে হলো, কেমনে হইলো মানে কোনটা বাবা, আগেরটা কেমনে হইছে? সব কিছু তো দেখাই দিলাম, কেমনে আবার হবে? আমাদের তো সূত্র অনুযায়ী প্রয়োগ করছি। কোনটার কথা বলছো রুকাইয়া, একটু ভালো মতো বলো, কথা বুঝি নাই। আচ্ছা চলো দেখো এখানে কি বলছে, এগুলান বর্তনী মুখে মুখেই সমাধান করতে পারো, তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে দেখো মুখে মুখেই সমাধান করতে পারবো। দেখো কি বলছে যে ভাইয়া 1 কুলম্বের মানে C1 এর মান কত ভাই, এখানে হচ্ছে 1। ওকে, এটার মান 1। C2 এর মান কত, C2 এর মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 2। C3 এর মান কত, এটার মান হচ্ছে 3। আর C4 এর মান কত, এটার মান হচ্ছে 4। ওকে, আচ্ছা এখন তোমাকে বলছে এই বর্তনীর তুল্য ধারকত্ব কত ভাই। তাহলে তুল্য ধারকত্ব কেমনে বের করবা, দেখো তুল্য ধারকত্ব বের করার জন্য আমরা যখন সমান্তরালে দুইটা ধারক থাকবে তখন আমরা যদি সমমান না হয় তখন আমরা কিভাবে বের করব, সমমান যদি না হয় তখন আমরা কিভাবে বের করব যে ভাই আমাদের হচ্ছে কি এটাকে জাস্ট দুইটাকে যোগ করে দেই আমরা, তাই না? আর যদি শ্রেণীতে থাকে তখন আমরা কিভাবে বের করব, তখন করব হচ্ছে গুণফল ডিভাইডেড বাই যোগফল, গুণফল ডিভাইডেড বাই যোগফল। রোধের কিন্তু উল্টা, দেখো রোধের উল্টা। কারণ এটা না করেও তোমরা অনেকে এটা করো যে ভাই 1 ডিভাইডেড বাই C1 প্লাস 1 ডিভাইডেড বাই C2 তার উপরে হোল ইনভার্স 1 করে দাও। একই কথা, এটা করতে যাবে না কারণ সময় লাগবে, তুমি জাস্ট এটা করে করবা, গুণফল ডিভাইড বাই যোগফল। আর এগুলো কি হয়েছে, এগুলো রোধের উল্টা সূত্রে বসে গেছে। দেখো এখানে সমান্তরাল পজিশনে দুইটা আছে, তাহলে এই দুইটাকে জাস্ট যোগ করে দিব, 2 আর 3 5, তার মানে ইন টোটাল 5 তুল্য ধারকত্ব। দেখো মুখোমুখি করতেছি, 5 আর 1 আছে, 5 আর 1 আছে, তাহলে এটা কি ভাইয়া 5 আর 1, তাহলে 5 1 আর এই যে 4, এই তিনটাই কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে আমরা এখন কি করব ভাই, এটা শুধুমাত্র দুইটা ধারকের জন্য শর্ত, এটা শর্ত প্রযোজ্য, দুইটার জন্য প্রযোজ্য হবে, তিনটা হইলে হবে না। তাহলে তিনটা হলে এই যে একদম বেসিক সূত্রটা ফেলাই দাও, 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই 5 প্লাস 1 ডিভাইডেড বাই 4 তার উপরে হোল ইনভার্স 1, লসাগু করো 20। তাহলে কত আসতেছে রে, 20 4 24 5 আমাদের হচ্ছে 20, দেখেন এখানে আসতেছে 20 প্লাস 4 5 20, এখানে আসতেছে 5, তাহলে কত আসতেছে রে আমাদের 25, 25 তার মানে আসতেছে হচ্ছে এটার উপরে হোল ইনভার্স 1, দ্যাট মিনস 20 ডিভাইডেড বাই কত আসতেছে 25 29, 20 ডিভাইডেড বাই 29 কোথায় আছে দেখো, এই যে বি নাম্বার ভুল করা যাবে না, 29 ডিভাইড বাই 20 আছে, 20 ডিভাইডেড বাই 29 হবে। অনেকেই আমরা লাস্ট মুহূর্তে যে ইনভার্স আছে উল্টাই দিতে হবে এই জিনিসটা ভুল করি। অনেকেই যে আমাদের কি আসে ইনভার্স থাকে এই জিনিসটা আমরা ভুলে যাই, এটা ভুল করা যাবে না। এই নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, সালমান সবার আগে পারছো, 12 নাম্বার এ হবে, ধন্যবাদ। বাকি সবাই বুঝছো, দেখো এগুলো জাস্ট মুখে মুখেই সমাধান করে ফেলতে পারবা। ওকে, মুখে মুখেই সমাধান করে ফেলতে পারবা। 10 এর ক্যালকুলেশন 0.03 আসে, 10 কোথায় ছিল, 10 তো অনেক আগে করছি রে, 10 কোথায় আসে 0.03? আরে বাবা কেমনে আসবে রে ভাই, কেমনে আসবে, দেখো এটা তো দেখাই দিলাম, এটা তুল্য ধারকত্ব কত আসতেছে C/n, তাহলে সির মান কত আসতেছে, যেহেতু শ্রেণীতে আছে তাহলে তো আমাদের C/n, তাহলে 6 ডিভাইডেড বাই 3, বাট এটা মাইক্রোফ্রাডে আছে, ফ্রাডে নিয়ে যেতে হবে, 6 × 10 ইনভার্স 6 ডিভাইডেড বাই 3, তাহলে 3 2 6, 2 × 10 ইনভার্স 6 আছে, ঠিক আছে? তারপরে ধারকত্ব সূত্র বসাই দাও, হাফ ইন্টু ধারকত্ব, তুল্য ধারকত্ব 2 × 10 ইনভার্স 6 ইন্টু আমাদের ভি এর উপর স্কোয়ার। ভাই 100কে স্কোয়ার করলে কত হয় বাবা,
100কে স্কোয়ার করলে কত হয়? 1কে স্কোয়ার করলে 1, আর এই দুইটা শূন্যকে স্কোয়ার করলে 4টা শূন্য হয়ে যায়। তাহলে এটাকে আমরা শর্টকাটে 10⁴ লিখতে পারবো না? তাহলে দেখো এখন এই যে 10⁴ এটাকে কেমনে লিখে আমরা, যে ভাই -6 আর এই পাওয়ারটা এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কত থাকতেছে? -6 + 4, তাহলে -2 থাকতেছে না, আর এই 2 তো কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে 1 × 10⁻, কত? 2। এই 1 × 10⁻² কে কেমনে তুমি করো, যে মনে করো 0.1 বাদ দিয়ে আর কিভাবে অন্য কিছু আসে বলো তো দেখি আমাকে, বলো। এটা তো 2বার বলে দিলাম, তারপরে কনফিউশন দূর হচ্ছে না, যে না তুমি ঠিক করছো। হ্যাঁ, এরকম কনফিডেন্স থাকা ভালো। দেখো এটা তো বারবার দেখাই দিলাম রে। দেখো এখানে তো কোনো কিছু থাকতেছে না। 1 × 10⁻², 1 × 10⁻² মানে কত? 1/100, 1/100 মানে কত? 0.01। ওকে, চলো সো আমরা পরবর্তীতে চলে যাই। দেখো পরবর্তীতে কি বলতেছে, যে বাতাসে 120 কুলম চার্জ থেকে, বাতাসে 120 কুলম চার্জ থেকে 1 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্য কেমন হবে? তাহলে বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্য মানে কি বাবা? বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্য দ্যাট মিন্স আমাদের ইর মান বের করতে বলছে। ওকে, তাহলে দেখো আমাদের এইখানে বাতাসে 120 কুলম চার্জ হতে এত দূরে তোমাকে বের করতে বলছে বৈদ্যুতিক ক্ষেত্র, তার মানে কিউ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। তাহলে আমরা একদম ডিরেক্ট সূত্র ফেলাই দিব ভাই, ডিরেক্ট সূত্র ফেলাই দিব, ডিরেক্ট সূত্র ফেলাই দিব, ডিরেক্ট আমরা সূত্র ফেলাই দিব। তাহলে ইর সূত্র কি জানি আমরা, যে ভাইয়া আমাদের ইর সূত্র হচ্ছে 9 × 10⁹ আমাদের কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো এখান থেকে 3টা সূত্র মনে রাখতে হয়। আমরা কুলম বলে সূত্র কি জানি, 9 × 10⁹ Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আবার প্রাবল্য সূত্র তো শিখলাম, আর একটা বিভবের সূত্র লাগে 9 × 10⁹ কিউ ডিভাইডেড বাই আর। সো এইখানে পার্থক্যটা কোথায়? এই যে এইখানে একটাতে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর একটাতে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর একটাতে শুধু কিউ ডিভাইডেড বাই আর। সো কোনটাতে কি, এই সূত্রগুলো একটু মনে রাখবা। ওকে, তাহলে চলো এখন আমরা এখানে মান বসাই দিই, যে ভাইয়া 9 × 10⁹ কিউ এর মান কত? কিউ এর মান 120। দ্যাট মিন্স আমরা 12 × 10 লিখতে পারবো। কেন লিখতেছি একটু পরে বুঝবা। তাহলে 1 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করো, এটাকে 100 দ্বারা ভাগ করলে 0.01। এখন এই 0.01কে আমি চাইলে লিখতে পারবো 1 ঘর 2 ঘর তুলে দাও, তাহলে আমাদের ছোট মানকে বড় করছি, তাহলে পাওয়ার কমাইতে হবে 10⁻²। একই কথা, তাহলে এখানে আমাদের কত আসতেছে? 10⁻²। ওকে, তার উপরে আবার কি স্কোয়ার করতে হবে, তাহলে স্কোয়ার করে দাও। তাহলে আমাদের দেখো এখানে আসতেছে 9 × 10⁹, এখানে আসতেছে হচ্ছে 9 বাদ দিয়ে এই যে এই 10টা এখানে বসাই দিলাম, তাহলে এখানে 9 বাদ দিয়ে ডিরেক্ট 10 লিখলাম, তাহলে এখানে 10টা কাটা, তাহলে উপরে থাকতেছে কত? 12 ডিভাইডেড বাই এখানে 10⁻4 উপরে তুলে দিলাম, আমাদের 10⁴ চলে আসতেছে, 10⁴। ওকে, তাহলে দেখো এই যে আমাদের 9 × 9 = 18, 18 9 × 9 আর 10, আর এখানে কত আসতেছে? 10 আর 4 14, দ্যাট মিন্স 10⁴। তাহলে দেখো এরকম কোনো অপশন আছে? এরকম কোনো অপশন আছে? এরকম কোনো অপশন আছে? এরকম 10⁻16, 10 কত আসছে? 16। আচ্ছা দেখো 10⁻14, 10⁻14 এটা দেখানো যাবে না, ক্লোজ মান, একদম একুরেট মানটা নাই, বাট এরকম যদি থাকে তাহলে তোমাকে ক্লোজ মান খুঁজতে হবে। দেখো ক্লোজ মান কিভাবে খুঁজতে হয়, 10⁻14 দেখে বসাই দিও না, কারণ এটা কিন্তু 1 না, এটা 108। তাহলে তোমাকে 1 পয়েন্ট সামথিং 1 × 10⁻16 বা 1 × 10⁻14 হলে তুমি এটা বসাইতে পারতা, কিন্তু এটা তো 1 না, 100। তাহলে এটাকে 1 বানাই নেই, দেখি কি হয়। তাহলে 1.08, তাহলে বড় মানকে 2 ঘর ছোট করে দিছো, তাহলে পাওয়ার বাড়াইতে হবে, তাহলে 10⁻14 থেকে 16 হয়ে যাবে। তাহলে দেখো তুমি চাইলে এই ডি নাম্বারটা দাগাবা, কিন্তু আমাদের সি নাম্বার দাগানো যাবে না। সো অপশনে এরকম 100% শিওর থাকো চলে আসতে পারে, সে একদম একুরেটটা থাকবে না। তাহলে 1 পয়েন্ট সামথিং মানে 1 হিসেবে কাউন্ট করে নিছে এরা, স্যারেরা 1 হিসেবে কাউন্ট করে নিয়ে তোমাকে একটু জাস্ট বাজাই দেখছে, কারণ অনেকেই তোমরা এই যে 14 আনার সাথে সাথে এই যে সি নাম্বার দাগাই দিবা, সি নাম্বার মোটেও দাগানো যাবে না, এখানে একটু কেয়ারফুল থাকতে হবে। বুঝাইতে পারছি? এখানে একটু ভাইয়া কেয়ারফুল থাকতে হবে, বুঝাইতে পারছি আমি? এখানে একটু ভাইয়া কেয়ারফুল থাকতে হবে, বুঝাইতে পারছি? বলো তো, এখানে একটু কেয়ারফুল থাকতে হবে, বুঝাইতে পারছি আমি? একটু বলো, এখানে একটু কেয়ারফুল থাকতে হবে, বুঝাইতে পারছি? এখানে একটু কেয়ারফুল থাকতে হবে, বুঝাইতে পারছি আমি? সো চলো নেক্সটে, খুব সুন্দর একটা ক্যালকুলেশন ছিল। দেখো এটাও যদি এখান থেকে খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে। এটা অলরেডি মানে এইচএসসিতে আগে আসছে, তারপরে রাজশাহীতে আসছে। ওকে, সো বিশেষ করে তোমরা যারা এইচএসসির প্রিপারেশন ভালো করে নাও তাদের জন্য কিন্তু আসলে এডমিশনে খুব একটা কঠিন হয় না চান্স পাওয়ার জন্য, কারণ এইচএসসির যে জিনিসপাতি তোমাকে পড়তে হয়, যত বড় বড় ক্যালকুলেশন পড়তে হয় তার থেকে অনেকাংশেই কম পরিশ্রম করতে হয় এডমিশন টেস্টে। কিন্তু এডমিশন টেস্টে তোমাকে টাইম ম্যানেজমেন্ট, হাতে ক্যালকুলেশনের জন্য বেশ কিছু শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাট এ টাইম মাথায় রাখতে হয়, যেটা একটু কষ্টসাধ্য।
কিন্তু তুলনামূলকভাবে তুমি কিন্তু এইচএসসিতে যদি নিজের মেধায় প্লাস পাইতে চাও, আমি মেন কোট করে বলতেছি, নিজের মেধায় প্লাস পাইতে চাও, তাহলে কিন্তু তোমাকে একদম তুখোর পড়ালেখা করতে হবে। কারণ ভাই এইচএসসির পড়াশোনা অনেক, এডমিশনে আইসা কি হয়ে যায়, তোমার থিওরি টাইপ অনেক অংশ কমে যায়, মুখস্থ করার প্যারা থাকে না। সো মোটামুটি তোমার যদি এডমিশনের বেসিক ভালো থাকে, তাহলে মানে এইচএসসির বেসিক ভালো থাকে, তাহলে এডমিশনে খুব একটা কষ্ট হয় না। দেখবা যে ম্যাক্সিমাম টাইমে যত মানে ইউনিক প্রশ্ন থাকে, সেটা কিছু হইতে পারে যে এডমিশনে আসে তারপরে এইচএসসিতে আসে, এমন অনেক উদাহরণ আছে আগে এইচএসসিতে ওই ইউনিক প্রশ্নটা আসছে তারপরে এডমিশনে আসছে। সো তাদের টেস্ট পেপার ভালো করে সমাধান করা থাকে, বোর্ড সিকিউ এমসিকিউ ভালো মতো সমাধান করা থাকে, বিশেষ করে এমসিকিউ, যেহেতু অধিকাংশ পরীক্ষা এমসিকিউ হয়, তাদের আলটিমেটলি খুব একটা কষ্ট করতে হয় না এডমিশন টেস্টে এসে। ওকে, সো একাডেমিক প্রিপারেশন যাদের বেসমেন্ট ভালো থাকে, তারা অনেক হেসে খেলেই চান্স পেয়ে যায় এইখানে। ওকে, তাহলে দেখো এখানে কি বলা আছে, এখানে কি বলা আছে দেখি, এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে যে ভাইয়া ভি ইকুয়াল টু সামথিং। দেখো একটা বিন্দুতে তড়িৎ বিভবের ফিক্সড মান নাই, একটা সমীকরণ আছে, তাহলে তোমাকে অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে। মেন সমীকরণটা কি, ই মাইনাস ডিভি ডিভাইড বাই ডিএক্স বা ডি আর, যার সাথে আমাদের এখানে যার সাথে আছে তার সাথে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, তাহলে তড়িৎ প্রাবল্য বের করতে বলছে। এখন তুমি এটা কি করতে পারবা যে ভাই যে ভি ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, ভাই এটা যেহেতু সমীকরণে আছে, তাহলে তোমাকে এই সমীকরণে বসানো যাবে না। যদি কখনো সমীকরণে থাকে তোমাকে এই সমীকরণে বসাইতে হবে, মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডি আর। ওকে, তাহলে দেখো এখন আমরা তড়িৎ প্রাবল্যর এখানে যেহেতু আছে সমীকরণ আকারে, তড়িৎ প্রাবল্যরও কিন্তু একটা সমীকরণ পাবো। দ্যাট মিনস প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি, তাহলে ই এক্স আমরা পাবো কত, ই এক্স আই পাবো, ই ওয়াই জে পাবো, আবার ই জেড কে পাবো। ওকে, তাহলে আমরা ই এক্স এর মানটা সবার আগে বের করে নিব। তাহলে ই এক্স এক্স এর সাপেক্ষে, দ্যাট মিনস মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব কাকে, শুধুমাত্র এই ভি এর এই অংশটাকে, কারণ এই অংশটাই হচ্ছে আমাদের কি এক্স এর। তাহলে দেখো আমরা এখানে মাইনাস ডি ডিভাইডেড বাই ডি এক্স, তাহলে আমরা কারে রুট ওভার 5x, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 আর সহগকে ডিফারেন্সিয়েট করলে তো চেঞ্জ হয় না, তাহলে আলটিমেটলি রুট ওভার 5, বাট সামনে একটা মাইনাস। আবার আসো ডিওয়াই, তাহলে মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডিওয়াই, দেখো যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি তার উপাংশটা কিন্তু বের করতেছি। তাহলে মাইনাস ডি ডিভাইডেড বাই ডিওয়াই, আমাদের এখানে কত আছে, মাইনাস কত আছে ভাইয়া 3y, তাহলে মাইনাস 3y, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে মাইনাস 3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 হয়ে গেল, তাহলে শুধুমাত্র 3। আবার আসো যে ভাইয়া dz, দ্যাট মিনস মাইনাস ডিভি ডিভাইডেড বাই dz, দ্যাট মিনস মাইনাস ডি ডিভাইডেড বাই dz, আর এখানে কত আছে ভাই রুট ওভার 11z, তাহলে এটাতে ডিফারেন্সিয়েট করলে কত হবে মাইনাস রুট ওভার 11। ওকে, তাহলে এখন প্রাবল্য সমীকরণটা কি পাইলাম, সাজাই লেখো যে ভাইয়া ই এক্স ইকুয়াল ই ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আমাদের কত, আমাদের হচ্ছে মাইনাস রুট ওভার 5i প্লাস 3j প্লাস আমরা কত পাচ্ছি, প্লাস না মাইনাস আমাদের রুট ওভার 11k। তাহলে এখন এইটার মান বের করতে হবে, কারণ আমাদের ডিরেক্ট মানে আছে, দেখো এটা একটু লেন্দি বড় আছে। সো এটাকে মানে করতে গেলে ওই যে একটা ভেক্টরের মান কেমনে করে, যে রুট ওভার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার সবগুলো প্লাস, তার মানে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস রুট ওভার 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 11 তার উপরে স্কোয়ার, তাহলে আমাদের কত আসতেছে রে 5 9 121 121 130 135, তাহলে রুট ওভার 135। এখন 135কে রুট করলে কত আসবে, তাহলে এটাকে কত দ্বারা ভাঙানো যায়, এটাকে যদি আমরা ভাঙ্গাই দেই, কিরে আমি কি ভুল করলাম কোথাও, এই 11 কেন দিছে, হায় হায় এখানে তো তাই তো বলি এত বড় আসতেছে কেন, এখানে তো রুট ওভার 11, সরি। তাহলে দেখো এখানে 9 প্লাস এখানে মাইনাস রুট ওভার 11 তার উপরে স্কোয়ার, দ্যাট মিনস শুধু 11 থাকবে, তাহলে 11 9 20 আর 25, তাহলে রুট ওভার 25, তার মানে আমাদের শুধুমাত্র 5 আসতেছে। তাহলে এ নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝছো সবাই, এ নাম্বারটা রাইট অ্যান্সার। সবার ক্লিয়ার রে, সবাই কি বুঝতে পেরেছেন, সবাই কি বুঝতে পেরেছেন আমাকে বলেন তো দেখি ভাইয়ারা, সবাই কি বুঝতে পেরেছেন, এই তো 14 নাম্বার, সাবাস। যদি প্রশ্ন একটু কঠিন করে এখান থেকে একটু স্ট্যান্ডার্ড করে, তাহলে এই ধরনের একটু বড় ক্যালকুলেশন টাইপ প্রশ্ন আসতে পারে। সো এগুলো নর্মালি প্রথম দেখায় কখনো দিবা না, যতই পারো না কেন তুমি প্রথম দেখায় জাস্ট থিওরি টাইপ প্রশ্ন এক দেখায় যেগুলো মুখস্থ বসাইতে পারবা সেগুলো দেখাবা, তারপরে ছোটো ছোটো টাইপ ক্যালকুলেশন উত্তর করবা, তারপরের স্টেপে তুমি বড় ক্যালকুলেশনগুলোতে যাবা। মানে একটা প্রশ্ন তোমাকে 3 বার এক থেকে মনে করো শেষ পর্যন্ত তোমাকে পড়তে হবে,
1 থেকে শেষ পর্যন্ত 3 বার পড়তে হবে অ্যাট এ টাইম। ওকে, প্রথম দেখায় শুধুমাত্র থিওরি টাইপ যেগুলো পাবা সেগুলো বৃত্তভাট করে দিবা, তারপরে ছোট ছোট ক্যালকুলেশন, তারপরে বড় ক্যালকুলেশন। ওকে, আচ্ছা, সো চলো নেক্সটে আসি। দেখো একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে, এই হুইটস্টোন ব্রিজে কতবার আসছে? সো একটা হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে 100, 300 এবং 24 এবং 60 রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে কত রোধ? এবং আর একটা প্রশ্ন আছে তোমাকে, কিভাবে যুক্ত করতে হবে তাহলে সাম্য অবস্থায় থাকবে? তাহলে হুইটস্টোন ব্রিজের সাম্য অবস্থায় থাকা শর্ত কি? পি ডিভাইড বাই কিউ আর ডিভাইড বাই এস। এখানে এস বের করতে হবে। তাহলে পির মান কত ভাইয়া? 100 ডিভাইডেড বাই 300 24 ডিভাইডেড বাই এস। তাহলে কত আসতেছে রে? এস 3 4 12 2 হাতে 1, 3 2 6 আর 1 7। তাহলে দেখো সবসময় খেয়াল রাখবা এইখানে যেটা আসছে আর এখানে চতুর্থ বাহুতে কত? 60। তাহলে এখানে আমাদের এখানে মিলাইতে তোমাকে বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? 60 থেকে বাড়াইতে হবে না, 72-এ যাইতে হবে। তাহলে আমাদের 72 মাইনাস 60, তাহলে কত আসতেছে? 12। তাহলে এটা কি বাড়াইতে হচ্ছে না, বাড়াতে হচ্ছে না? সবসময় মনে রাখবা যদি বাড়াতে হয় তাহলে শ্রেণীতে যুক্ত করতে হবে, বাড়াতে হলে শ্রেণীতে, আর কমাতে হলে সমান্তরালে। তাহলে যেহেতু আমরা 12 ওহম শর্ট, বাড়াইতে হবে, তাহলে 12 ওহম শ্রেণীতে না সমান্তরালে? এই দেখো এই নাম্বার অপশনে কিন্তু 12 ভুল করেও দাগানো যাবে না, সমান্তরালে আছে, তাহলে আমাকে বাড়াইতে হচ্ছে, তাহলে শ্রেণীতে যুক্ত করতে হবে। যদি কমাইতে হইতো তাহলে আমরা সমান্তরালে দাগাই দিতাম। ওকে, সবাই কি বুঝতে পারছো রে? এটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক প্রশ্ন, সবাই বুঝতে পেরেছেন? খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন, ভুল করা যাবে না। ওকে, নেক্সটে আসো। দেখো 2 ওহম রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য ও ব্যাস দ্বিগুণ করলে আমাদের রোধ কত হবে? দেখো আমরা এইখানেও একটা স্পেশাল টেকনিক অবলম্বন করব। দৈর্ঘ্য ও ব্যাস বা ব্যাসার্ধ, ব্যাস বা ব্যাসার্ধ এন গুণ যদি করে, এন গুণ হলে আমাদের পরিবর্তিত রোধ, পরিবর্তিত রোধ কত হবে? মানে আর ইকুয়াল টু তখন হবে আর বাই এন। ওকে, বাট এইখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এই এন দুইটার দৈর্ঘ্যর এবং ব্যাস বা ব্যাসার্ধর এন সেম হইতে হবে, সেম হইতে হবে। ধরো আমাকে যদি বললো যে দৈর্ঘ্য দ্বিগুণ ব্যাস বা ব্যাসার্ধ 3 গুণ, তাহলে এন এর মান সমান হইলো না, 2 আর 3 হয়ে গেছে আলাদা। আলাদা হলে এই শর্টকাট পড়বে না, আলাদা হলে তোমাকে বেসিক সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। এই যে এইটা ভাঙলে তুমি ব্যাস বা ব্যাসার্ধ পাবা, আর এটা তো দৈর্ঘ্য পাবা। তাহলে যদি সেম না হয়, এন সেম না হলে, সেম না হলে, এন সেম না হলে আমরা বেসিক সূত্র অনুযায়ী করব। বাট এন এর মান যদি সমান হয় তাহলে শর্টকাট কি? আর বাই এন। তাহলে দেখো এখানে 2 রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য ও ব্যাস দ্বিগুণ, তার মানে দুইটাই দ্বিগুণ করছে, দ্যাট মিন্স এন সেম। তাহলে আমাদের শর্টকাট কি ভাই? আর বাই এন। আর এর মান কত? 2। তাহলে 2 ডিভাইডেড বাই আমাদের কি ভাইয়া? এন এর মান দ্বিগুণ করছে 2, তাহলে 2 2 কাটা 1। অ্যান্সার হচ্ছে বি নাম্বার। দেখছো, তোমার এই টেকনিকগুলো যদি না জানা থাকে তাহলে তুমি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট প্রপারলি করতে পারবা না। ওকে, সো এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। দেখো দাগানো স্লাইড অবশ্যই অবশ্যই কি করবা? কালেক্ট করে নিবা। দাগানো স্লাইড অবশ্যই অবশ্যই কালেক্ট করে নেবে। যত ধরনের শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স আছে আমি কিন্তু খুব সুন্দর মতো তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট মাথায় রাখতে হবে, পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারলেই ভালো একটা পজিশনে চান্স পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাইয়া? বলো তো দেখি সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা। নেক্সটে আসো। দেখো নেক্সটে কি বলতেছে, নেক্সটে কি বলতেছে, নেক্সটে এটাও রিসেন্সিয়ালের প্রশ্ন, রাজশাহীতে আমাদের হচ্ছে 23-24-এ আসছে যে নিচের চিত্রে, নিচের চিত্রে প্রদর্শিত গ্যালভানোমিটারের রোধ জি এর মান কত হবে? গ্যালভানোমিটারের রোধ জি এর মান কত হবে? দ্যাট মিন্স গ্যালভানোমিটারের রোধ জি এর মান কত? ভাই এখানে আমাদের মোট প্রবাহ দেওয়া আছে, গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ দেওয়া আছে, শান্টের মান দেওয়া আছে। তাহলে আমরা দুইটা বেসিক সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। যদি আমরা আইজি বের করতে চাই তাহলে এস ডিভাইডেড বাই আমাদের জি প্লাস এস ইন্টু আই হয়। আবার যদি আমরা আই এস বের করতে চাই, শান্টের মধ্য দিয়ে প্রবাহ, দ্যাট মিন্স উপরে জি হয়, নিচে জি প্লাস এস ইন্টু আই হয়। দেখো এই সূত্র দুটো মনে রাখবা কিভাবে? সূত্র দুইটা মনে রাখবা কিভাবে? দেখো যখন আইজি নিবা, জি আছে না, উপরে আর জি হবে না, বিপরীতটা হবে এস। যখন আই এস নিবা তখন আই এস আর উপরে হবে না, তখন হবে জি, বিপরীত, বিপরীত। এইভাবে মনে রাখবা। আর বাকি সব সেম। দেখো এই যে এতটুকু অংশ জি প্লাস এস ইন্টু আই ডিভাইডেড জি প্লাস এস ইন্টু আই, এতটুকু অংশ সেম। ওকে, তাহলে চলো আমাদের দরকার কি ভাইয়া? জি এর মান বের করবো। আর এখানে কার মান দেওয়া আছে? দেখো আইজি দেওয়া আছে নাকি আই এস দেওয়া আছে? কোশ্চেনে আইজির মান দেওয়া আছে। ওকে, তাহলে আমরা আইজি ইকুয়াল টু
আই জি আইয়েরও মান দেওয়া আছে, তাহলে ওই যে ওই আইটাকে এবার ডিরেক্ট ভাগ করে দিলাম একবারই, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে এখানে আই জি যেহেতু, তাহলে উপরে এস জি প্লাস এস, তাহলে আই জির মান কত বাবা? আই জির মান হচ্ছে 1, আই এর মান কত 10, ইকুয়াল টু এস এর মান কত ভাইয়া? শান্টের মান 10, জি এর মান বের করব 10, তাহলে জি প্লাস 10 ইকুয়াল টু 10 10 100, তাহলে হচ্ছে জি ইকুয়াল টু 90। তাহলে 90 ওহম কোথায় আছে বাবা? এই তো ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝছো? ফ্যান্টাস্টিক ভাবে আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার আসতেছে। সবার ক্লিয়ার? বলেন সবার কি ক্লিয়ার? বলো 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 বলো, সবার কি ক্লিয়ার? বলো সবার কি ক্লিয়ার রে? সবার কি ক্লিয়ার বলো তো দেখি। এই তো সবার আগে ফারিন পারছো যে ভাইয়া 90 হবে, ধন্যবাদ। সবাই বুঝছো? সো রাজশাহীর জন্য কিন্তু এই যে এই দুইটা সূত্র থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%। রাজশাহীর খুবই পছন্দের একটা জিনিস গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ এবং শান্টের মধ্যে দিয়ে প্রবাহ, এইখান থেকে রাজশাহীতে প্রত্যেকবার প্রশ্ন আসে। রাজশাহীতে কি আসে ভাইয়া? প্রত্যেকবার প্রশ্ন আসে, ওকে মনে রাখতে হবে। নেক্সটে আসো, দেখো এনে কি বলছে যে ভাইয়া 6 রোধের একটি তারকে টেনে এন গুণ করলে, দেখো কোনো রোধের তারকে টেনে এন গুণ করলে, এটাও একটা স্পেশাল সূত্র আছে, টেনে এন গুণ করলে, এন গুণ করলে, এটাও রাজশাহীর অনেক ফেভারিট একটা কোশ্চেন, এই টেনে এন গুণ করা। ওকে, সো টেনে এন গুণ করলে পরিবর্তিত রোধ হবে আর ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু আর, আর ড্যাশ মানে পরিবর্তিত হবে আর ড্যাশ ইকুয়াল টু এন স্কোয়ার আর। তাহলে আর এর মান কত? 6 ওহম। টেনে কত গুণ করছে? 3 গুণ করছে, তার মানে এন এর মান কত ভাইয়া? 3 স্কোয়ার, আর আর এর মান হচ্ছে 6। তাহলে আমাদের কত আসতেছে? 9, 3 থেকে 9, আর এখানে 6 দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে 6 লং কত ভাইয়া? 54। দ্যাট মিনস আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার। সবাই বুঝছেন? আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার। সবার ক্লিয়ার রে? সবার ক্লিয়ার? অনেক সহজ একটা প্রশ্ন ছিল, অনেক সহজ একটা প্রশ্ন ছিল। সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার? ওকে, নেক্সটে আসো। সো ওই যে সেম জিনিসগুলো রোধের ক্ষেত্রে আমি তোমাদেরকে ধারকের ক্ষেত্রেও পড়াইছি, রোধের ক্ষেত্রেও দেখো এন মানের সমান মানের রোধ যদি সমান্তরালে থাকে তাহলে আমাদের কি হবে? শর্টকাট নিয়ম হচ্ছে আরপি ইকুয়াল টু আর বাই এন, বাট এটা কিসে ছিল? ধারকের ক্ষেত্রে শ্রেণীতে ছিল কিন্তু। আর এখানে দুইটা ধারক যদি সমান্তরালে থাকে বা দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে আমাদের গুণফল ডিভাইড বাই যোগফল শর্টকাটটা শিখাইছি। এবং আমাদের শ্রেণী এবং সমান্তরালের যে অনুপাতটা সেটা কি দেখো, এইখানে কিন্তু আর এস ইস টু আরপি এস এন স্কোয়ার ইস টু 1, আর ধারকের ক্ষেত্রে কি ছিল? সিপি ইস টু সিএস এন স্কোয়ার ইস টু 1। সো কোথায় আর এস আর কোথায় সিপি, এটা খেয়াল রাখবা। ধারকের ক্ষেত্রে আমাদের হচ্ছে সমান্তরালটা আগে, শ্রেণীর আমাদের রোধের ক্ষেত্রে শ্রেণীটা আগে। ওকে, খেয়াল রাখবা এই যে এইটা কে আগে শুরু হচ্ছে, কে আগে শুরু হচ্ছে। ওকে, নেক্সটে আসো। দেখো এই যে সার্কিট সমাধান, খুবই সুন্দর একটা প্রশ্ন যে চিত্রে প্রদর্শিত আর থ্রির মধ্য দিয়ে বিভব পার্থক্য কত হবে। দেখো সবার আগে খেয়াল রাখতে হবে যে ভাই আর থ্রি এটা কি রে, বাপরে বাপ, এটা তো দেখা ভালো মতো। আচ্ছা আমি একটু দাঁড়াও, এটা তো এটা কি আর থ্রি 8 ওহম বলছে নাকি কি অন্য কিছু বলছে দেখি একটু। হ্যাঁ 8 ওহম। দেখো আমি একটু ভালো মতো লিখে দিচ্ছি, এখানে একটু ধরা যাচ্ছে না, এটা 6 ওহম, এটা হচ্ছে 3 ওহম। ওকে, আচ্ছা এখন এই আর থ্রি, তাহলে আর থ্রির মধ্য দিয়ে তোমাকে বিভব বের করতে বলে, তাহলে বিভবের সূত্র কি? ভি ইকুয়াল টু আই আর, বাট আর এর মান তো আমরা জানি 8, বাট এই আইটা কি? এই আইটা বের করতে হবে তোমাকে তুল্য আই। তার মানে পুরো সার্কিট সমাধান করে তোমাকে আই ইকুয়াল টু আবার কি জানি যে ভাই ভি ডিভাইডেড বাই আর। তাহলে এইখানে ভি এর মান দেওয়া আছে 5 ভোল্ট, আর এর মান এই আটটা বের করতে হবে তুল্য। তাহলে তুল্যটা বের করতে পুরো সার্কিটটা আগে সমাধান করতে হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো এগুলো মুখে মুখে হবে। তাহলে দেখো ভাই সমান্তরালে আসে না, তাহলে সমান্তরালে শর্টকাট কি? তুল্য বের করা, গুণফল ডিভাইড বাই যোগফল। তাহলে 3 6 18 9, তাহলে কত আসতেছে? 2 2 আর 8 কত? 10, 2 আর 8 কত? 10, এগুলোর মুখে মুখেই হবে 10। তাহলে এখন ভি ডিভাইডেড বাই আর, ভির মান কত? 5 ডিভাইডেড বাই 10, তাহলে কত আসতেছে? কত আসতেছে আমাদের? 0.5। তাহলে 0.5 কোথায় রে? এই 0.5 কত আসলো দাঁড়াও দেখি। ভি এর মান 5, তুল্য রোধের মান 10, তাহলে আসতেছে কত? 2, তাহলে 2.5 দুগুণ 10, হ্যাঁ 0.5ই তো আসে। এটা কি অপশন ভুল আছে নাকি? ও না না, অপশন ভুল নাই তো, এটা তো আয়ের মান বের করলাম কেবল। ঠিক আছে, তাহলে দেখো এখন এই আয়ের সাথে আবার করতে হবে কি? আয়ের সাথে করতে হবে, আয়ের সাথে করতে হবে। আচ্ছা একটা মিনিট শাকিল, আমি লাইভ ক্লাসে, শাকিল ক্লাস নিচ্ছি। ওকে, তাহলে দেখো এখান থেকে কি হবে ভাইয়া? এখান থেকে
আই ইন্টু আর, তাহলে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে আমরা পাইলাম 0.5, 0.5, আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 8। তাহলে এখন দেখো 0.0, তাহলে কত আসছে? 5 40, 40 ডিভাইডেড বাই 10, তাহলে 0 0 কাটা 4 আসতেছে। সো দেখছো, খুব সুন্দর একটা প্রশ্ন। একটু খেয়াল রাখতে হবে, যদি সূত্র বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে তুমি ডিরেক্ট মুখে মুখেই সমাধান করে ফেলতে পারবা, মুখে মুখেই সমাধান করে ফেলতে পারবা। তাহলে দেখো রোধের বেলায় সমান্তরালের শর্টকাট কি? গুণফল ডিভাইড বাই যোগফল। আর হচ্ছে সমমানের রোধ, দেখো এইখানে আর একটা জিনিস খেয়াল রাখবা, যে সমমানের রোধ যদি কি থাকে? শ্রেণীতে থাকলে তাহলে এন ইন্টু আর, আর সমান্তরালে থাকলে আর বাই এন। ওকে, মানে ধারক আর রোধ একে অপরের উল্টা, যে কোনো একটা মনে রাখবা, জাস্ট উল্টাই দিবা, তাহলে বাকিটা চলে আসবে। ওকে, হ্যাঁ বিভব পার্থক্য চাইছে, হ্যাঁ বিভব বিভব বিভব, আমি আয়ের মান বের করে অপশন দেখা শুরু করে দিয়েছিলাম, দুঃখিত। ওকে, তাহলে চলো নেক্সটে আসো। দেখো নেক্সটে এই যে আবারও সার্কিট সমাধান, এগুলোর মুখে মুখেই করবো। দেখো এখানে বের করতে বলছে প্রবাহ, দ্যাট মিনস আই ইকুয়াল টু ভি বাই আর, ভি এর মান দেওয়া আছে 6, আর তুল্যটা বের করতে হবে। তাহলে তুল্য মুখে মুখে করবো। দেখো এই যে 6/6, দুইটা সমান্তরালে 6 আছে, তাহলে তুল্য প্রবাহ কত হবে? আর বাই এন, দ্যাট মিনস 6, এই সরি 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 সরি, হ্যাঁ ঠিক আছে, আর বাই এন, তার মানে 2, তাহলে এন এর মান 2টা, তার মানে 3 2 6, এখানে তুল্য রোধ 3 আসবে, তাহলে 3 আর 3 কত হবে? 6, তাহলে এই টোটাল 6 আসতেছে, 6 আর এখানে আবার 6 আছে, তাহলে 6 ডিভাইডেড বাই 2 আর বাই এন, তাহলে 3 আসতেছে। ওকে, তাহলে পুরো সার্কিট সমাধান করলে তুল্য রোধ 3 আসবে, তাহলে 3 বসাই দাও, তাহলে 3 2 6, তাহলে 2 এম্পিয়ার। তাহলে 2 এম্পিয়ার কোথায়? বি নাম্বার। দেখছো, তোমার যদি পদ্ধতি মনে থাকে, তোমার যদি সূত্রগুলো মনে থাকে, এই ধরনের তুমি সার্কিট মুখে মুখেই করতে পারবে, আহামরি সময় লাগবে না। ওকে, আহামরি সময় লাগবে না, তুমি সার্কিট মুখে মুখেই সমাধান করতে পারবা। আহামরি সময় লাগবে না ভাইয়া, তুমি সার্কিট মুখে মুখেই সমাধান করতে পারবা। সবাই বুঝছো? বলো, সার্কিট তুমি মুখে মুখেই সমাধান করতে পারবা, সময় লাগবে না। নেক্সটে আসো। দেখো নেক্সটে কি বলছে, এই যে আবারও সার্কিট। দেখো যে ভাইয়া চিত্রের বর্তনীয় পি ও কিউ এর তুল্য রোধ কত? তাহলে পি কোথায়? এই যে পি হচ্ছে এখানে, কিউ হচ্ছে এখানে, পি ওর কিউ। তাহলে পুরো সার্কিটটা সমাধান করে দেখো, যখন তোমাকে মিশ্র সার্কিট দেওয়া থাকবে, যে শ্রেণী সমান্তরাল একসাথেই আছে, তখন তুমি খেয়াল রাখবা যে কোথায় শ্রেণী আছে, সবার আগে সেটা করে করবা। দেখো এইটার মধ্যে শ্রেণী কোথায়? এই যে এই দুইটা শ্রেণী, তাহলে এই দুইটা শ্রেণী থাকলে এটা কত হবে? 10। এখন এই 10-এর সাথে এই 4 কিসে আছে? আবার সমান্তরালে আছে, তাহলে 10 আর 4, তাহলে গুণফল ডিভাইড বাই যোগফল, তাহলে 40 গুণফল ডিভাইডেড বাই যোগফল, তাহলে এইটা কিসে আছে? সমান্তরালে। আচ্ছা দাঁড়াও দেখি একটু হচ্ছে শর্ট করা যায় কিনা। তাহলে এইখান থেকে এইটা যদি একবারে করতে চাই, তাহলে আমরা করতে পারবো 4-এর সাথে সমান্তরালে আছে, তাহলে 10 আর 4, তাই না? আচ্ছা প্রথমে 10 এটা শ্রেণীতে, তার এইটার সাথে আমরা যদি 4 করি, তাহলে 4 হচ্ছে সমান্তরালে থাকবে, তাহলে ওইটার সাথে আবার আমাদের 17 শ্রেণীতে। ওকে, দেখে যাক, এখানে একটু ক্যালকুলেশন বড় আসতেছে, প্যারা নাই। তাহলে এইখানে কত আসবে? 9 আর 3, দাঁড়াও এইখানে তো ঝামেলা, আমি 10 লিখছি কেন? তাই তো বলি যে এইরকম উদ্ভট আসার কথা না, তো ভগ্নাংশ মানে দশমিক চলে আসতেছে। 9 আর 3 কত হয়? 11, তাই তো বলি এরকম আসতেছে কেন? 11 11 11, আর এইটা কি? 11, আর এইটা আছে কত ভাইয়া? 11-র সাথে 9, 10 11 12, বারবার যোগ, আল্লাহ মান সম্মান সব শেষ, যোগ করতে বারবার ভুল করতেছে। দেখো তাহলে এখানে 9 10 11 12, তুল্য আসতেছে 12। এখন এই 12-র সাথে এই 4টা কি এসে আসে? সমান্তরালে আসে না? তাহলে সমান্তরালে কি আমাদের ভাইয়া? 12 গুণন 4 আর হচ্ছে 16 যোগফল, তাহলে 4 4 16, 3 4 12, 3। তাহলে এই সবগুলো সমাধান করে পাইলাম কত? 3। এই 3 আবার কিসে আছে? এই 17-র সাথে শ্রেণীতে আছে, তাহলে 3 আর 17 কত ভাই? আমাদের হচ্ছে 20। ঠিক আছে, আমাদের আসতেছে কত? 20। সো এখন এই 20-এর সাথে আবার কিসে আছে? 20-এর সাথে এই 5 কিসে আছে? সমান্তরালে আছে। দেখো এটা কিভাবে বুঝবা? আমি সবসময় একটা মজা করে বলি, দেখো এটা একটু ফানি, কেউ পার্সোনালি নিও না। দেখো নর্মালি কি হয়, যে ধরো একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, তার মধ্যে যদি বেস্ট ফ্রেন্ড ঢুকে যায়, তাহলে কি সম্পর্কটা ঠিক থাকে? বলো তো। ধরো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে এইখানে একটা বয়ফ্রেন্ড, এইখানে একটা গার্লফ্রেন্ড আছে, তার মধ্যে একটা বেস্ট ফ্রেন্ড ঢুকে গেছে,
বেস্ট ফ্রেন্ড ঢুকে গেছে, তাহলে কি এদের সম্পর্ক ঠিক থাকবে নাকি সম্পর্ক ঠিক থাকবে না? দেখবা যে অনেক ক্যাচাল লেগে গেছে, অবস্থা খারাপ, ক্যাচাল লেগে যাবে কিন্তু, ঠিক আছে? সো ঝামেলা হয়ে গেছে, তাই না? সো এইরকম যে ভাই দুইটা শ্রেণীর মধ্যে যদি একটা বাধা বেস্ট ফ্রেন্ড চলে আসে, সেখানে রোধযুক্ত থাকুক আর না থাকুক, এই দুইটা আর শ্রেণীতে থাকবে না, এই দুইটা আর শ্রেণীতে থাকবে না, এই দুইটা সমান্তরাল হয়ে যাবে। তাহলে দেখো এর মধ্যে একটা বাধা চলে গেছে, এর মধ্যে একটা বাধা, এইভাবে তোমরা শর্টকাটে চিন্তা করতে পারো, তাড়াতাড়ি হবে। তাহলে এই দুইটা আর শ্রেণীতে থাকলো না, এই দুইটা কিসে আসবে? সমান্তরালে চলে যাবে। তাহলে এখন সমান্তরালে করলে আলটিমেটলি রাইট অ্যান্সার আমরা চলে আসছে। ওকে, বুঝছো? বুঝছো? তাহলে দেখো এখন 20, 20 আর 5, তাহলে আমরা এখন 20 গুণন হচ্ছে 5 আর হচ্ছে 25, তার মানে 5 5 25, 4 5 20, দ্যাট মিনস 4 আসতেছে। ওকে, তাহলে তুল্য রোধ কত? 4, বি নাম্বারটা। এটার জন্য আরও একটা উদাহরণ দিই, দেখো এটা আর একটা উদাহরণ দিই, তাহলে ভালো মতো বুঝতে পারবা। ধরো এইটা একটা সার্কিট, ঠিক আছে? সো এই সার্কিটের মধ্যে ওই ছাগলের 3 নাম্বার বাচ্চাকে ঢুকাই দিব। এইখান থেকে ধরো কোনো রোধ নাই, এরকম একটা দিয়ে দিলাম, এইখান থেকে এরকম একটা দিয়ে দিলাম। এটা রাজশাহীর কোশ্চেন, এটা রাজশাহীর কোশ্চেন। ধরলাম যে ভাই এরা হচ্ছে ধরো 6 ওহম করে আছে, তাহলে এখানে তুল্য রোধ কত হবে? ভাই এখানে তো সব শ্রেণীতে আছে, বাট এইখানে কি ছাগলের 3 নাম্বার বাচ্চা বেস্ট ফ্রেন্ড ঢুকে গেছে, এখানেও বেস্ট ফ্রেন্ড ঢুকে গেছে, তাহলে এরা আর শ্রেণীতে নাই, সমান্তরালে। তাহলে সমান্তরালে সমমানের রোধ সমান্তরালে থাকলে আর বাই এন, তাহলে আর এর মান 6 আর এখানে এন এর মান 3, তার মানে 3 2 6, তাহলে তুল্য রোধ হবে 2। বুঝছো? বুঝছো? বলো, সবার ক্লিয়ার? এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে বেস্ট ফ্রেন্ড ঢুকলেই ঝামেলা লাগে যাবে। ওকে, সো চলো একটু মজা করে পড়াইলাম, কেউ আবার পার্সোনালি নিও না। ওকে, দেখো পরবর্তীতে আসি, পরবর্তীতে কি বলতেছে? পরবর্তীতে হচ্ছে আমাদের রাজশাহীতে 22-23 প্রশ্ন। সো দেখো কি বলতেছে, যে একটি তারের মধ্য দিয়ে 4 ঘন্টা ধরে 12 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে প্রবাহিত মোট আধানের পরিমাণ কত? কুলম। ঠিক আছে, তার মানে আমাদের কিউ এর মান বের করতে বলছে। তার মানে আমরা কি জানি ভাই? আই ইকুয়াল টু বেসিক সূত্র কিউ বাই টি জানি না এটা, তাহলে কিউ ইকুয়াল টু কি হবে? আই টি। মান বসাই দাও, তাহলে আই এর মান কত আছে? 12, আর এখানে টি, বাট এখানে ঝামেলা হচ্ছে ঘন্টা এককে দেওয়া আছে, এসআই ফরম্যাটে নিতে হবে সেকেন্ডে, তাহলে 4 × 60 × 60, এই সবগুলোকে গুণ করে দেখবে বি নাম্বারটা চলে আসবে। সিম্পল গুণ ভাই, ছোট বাচ্চাও পারবে, আমি আর গুণ করে দেখাইলাম না, গুণ করবা। ওকে, সো নেক্সটে আসো, দেখো পরবর্তীতে আমরা চলে যাই। দেখো এই কোশ্চেনটা মোটামুটি ভালো একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, কনভার্সনের প্রশ্ন, শক্তির রূপান্তর। সো একটু ভালো মতো খেয়াল করতে হবে বাবারা, একটু দেখো, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। এখন এই কনভার্সন থেকে আর কি কিভাবে আসতে পারে সেটাও আমি বলে দিব। দেখো আমাদের কি বলছে, যে 50 ওহম রোধের ভিতর দিয়ে 2 এম্পিয়ার প্রবাহ 100 সেকেন্ড চালনা করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। তার মানে এখানে ডেল থিটা দেওয়া আছে। তাহলে দেখো আমাদের এত মনে করো যে বৈদ্যুতিক হিটার, আমরা হিটার দিয়ে পানি গরম করি না, ওই রকম। তাহলে দেখো এইখানে আমরা যখন তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাহলে কতটুকু তাপ উৎপন্ন হয়েছে ভাইয়া? তাপমাত্রা পরিবর্তন থাকলে আমরা তাপ উৎপন্নের সূত্র কি জানি? এমএস ডেল থিটা, এমএস ডেল থিটা, তাই না? এখন যেহেতু আমাদের রোধ আছে, আমাদের আই আছে, আমাদের কি আছে? টি আছে, তাহলে জুলের তাপীয় ক্রিয়া থেকে তাপ নির্ণয়ের সূত্র কি জানি আমরা? এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তাহলে যেহেতু এটাও তাপ এটাও তাপ, শক্তির সংরক্ষণ থেকে আমরা বলতে পারবো আই স্কোয়ার আর টি ইকুয়াল টু এম এস ডেল থিটা, দুইটাই সমান হবে। খুব স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। সো এইখান থেকেই নর্মালি আমাদের এম এর মান বের করতে হবে। তাহলে দেখো এম ইকুয়াল টু বলতে পারবো আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই এস ডেল থিটা। আয়ের মান কত বাবা? 2, 2 এর উপরে একবারে বর্গ করে দিলাম 4, তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে 50, টি এর মান কত ভাই? 100 ডিভাইডেড বাই এস এর মান, দেখো এস এর মান মুখস্থ বসাইতে হবে। পানি আছে না, পানির আপেক্ষিক সুপ্ততাপ কত? 4200, এটা মুখস্থ রাখতে হবে। আর ইন্টু ডেল থিটা, ডেল থিটা কত ভাইয়া? ডেল থিটা পার্থক্যর স্কেলে, দেখো পার্থক্যর স্কেলে সেলসিয়াস কেলভিন একই পাঠ প্রদর্শন করে। এখন তোমাকে এখান থেকে কেলভিনে নিয়ে যাওয়ার দরকার নাই, কারণ এর পার্থক্যর স্কেল। তাহলে কত? 100, 100 মাইনাস 0, তার মানে 100, তাহলে এই 100 এই 100 কাটা দাও, তাহলে এই 0 এই 0 কাটা, তাহলে এই যে দেখো 4 আর 5, 4 5 20, তাহলে এই 0 এই 0 কাটা, তার মানে এখন আমাকে 42
2 ভাগ করতে হবে, তাহলে 0 নাও 0, আরও একটা 0 নাও 0, তাহলে 0.0 একটা অপশনেই আসে। দেখো 0.0 0.0, এই যে ডি নাম্বার। তোমার আর ম্যাথ করারই দরকার নাই। আমি কি বলছি, যখনই ক্যালকুলেশন তোমার কাছে একটু উদ্ভট লাগবে তখনই তুমি অপশনের দিকে তাকাবা। ওই উদ্ভট ক্যালকুলেশন নর্মালি তোমাকে A to Z কমপ্লিট করতেই হবে না, তার আগে তুমি উত্তর বলে দিতে পারবা। ওকে, বুঝতে পারছো? সো এটা গুণ করে একুরেট আনার দরকার নেই, তার আগে তুমি একবার অপশনে তাকাবা, দেখবা যে ওই টাইপের রিলেটেড একটাই অপশন আছে। বুঝছো? ওই রিলেটেড একটাই অপশন থাকবে। ওই রিলেটেড কি ভাইয়া? একটাই অপশন থাকবে। সবাই বুঝতে পারছো রে? ওই রিলেটেড একটাই অপশন থাকবে, ওই রিলেটেড একটাই অপশন থাকবে। ক্লিয়ার? তাহলে চলো নেক্সটে আসি আমরা। দেখো নেক্সটে কি বলতেছে, যে ভাইয়া একই উপাদানের দুটি ধারকের রোধ সমান। একই উপাদান দুটি ধারকের রোধ সমান। ওকে, রোধ দুটির দৈর্ঘ্যের অনুপাত আমাদের কত? 1:4 হলে রোধ দুটির ব্যাসের অনুপাত কত? ভাই বেসিক সূত্রে আমরা কি জানি? রো এল ডিভাইডেড বাই এ, এ কে ভাঙাইলে পাই আর স্কোয়ার। ব্যাস বা ব্যাসার্ধ একই হবে, প্যারা নাই। ব্যাসার্ধকে কি r/2 করতে হবে, সো উল্টাই দিলে ওই 1/2 কাটাকাটি যাবে উপর নিচ, তাহলে দেখো প্যারা নাই। সো এইখানে আমরা কি করব, এল এর সাথে আর এর কি সম্পর্ক? বর্গের সমানুপাতিক সম্পর্ক। দ্যাট মিন্স তোমাকে বের করতে বলছে ব্যাস বা ব্যাসার্ধ আর, তাহলে আর সমানুপাতিক √এল। নর্মালি আমরা কিন্তু ব্যাস বের করতে বলছে, বাট আমরা ব্যাসার্ধ বের করলেই চলবে, ব্যাস বা ব্যাসার্ধ একই আসবে। তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে r1 ডিভাইডেড বাই r2 √L1 ডিভাইডেড বাই L2 করতে পারবো। তাহলে L1 1/4, তার উপরে একটা রুট, তাহলে 1:2 আসবে। অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ওকে, ব্যাসার্ধ নিয়ে প্যারা খায়ও না, ঘুরে উল্টে আমাদের এই যে 1/2, তার উপরে বর্গ 1/4, উপরেও একটা 1/4 থাকবে, নিচেও একটা 1/4 থাকবে, অটোমেটিক কাটাকাটি চলে যাবে। সো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকারই নেই। ওকে, তাহলে আমাদের 24 কি হবে ভাইয়া? 24-এর এ নাম্বার রাইট অ্যান্সার। 24-এর কি হবে ভাইয়া? 24 এ নাম্বার রাইট অ্যান্সার। সবার কি ক্লিয়ার? বুঝছো? বলো 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 বলো, সবাই কি ক্লিয়ারলি বুঝছো? খুব সুন্দর একটা প্রশ্ন। ওকে, নেক্সটে আসো। দেখো নেক্সটে কি বলছে, নেক্সটে এই যে দেখো, শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন। বেশি কনসেপ্ট শিখতে হবে না, তোমাকে 2টা কনসেপ্ট শিখাবো, যদি প্রশ্ন আসে এখান থেকে ইনশাল্লাহ চলে আসবে। শর্টের বাইরে তড়িৎচুম্বক প্রবাহ, তড়িৎচুম্বক আবেশ, এই 2টা থেকে 2টা ম্যাথ করাবো, যদি আসে এগুলো থেকে আসবে। কারণ রিসেন্ট বছরে শর্ট সিলেবাস থাকার সত্ত্বেও রাজশাহীতে ফুল সিলেবাসের এই 2টা প্রশ্ন। দেখো এটা কিন্তু একদম রিসেন্ট সালের প্রশ্ন, 24-25-এ। ওকে, সো সবাই একটু মনোযোগ দাও। এখানে তো জাস্ট খালি সূত্র মনে রাখলেই চলবে ভাই, তোমাকে এক্সট্রা বেশি কিছু মনে রাখতে দরকার নাই, জাস্ট সূত্র মনে রাখলেই চলবে। ওকে, দেখো কি বলছে, যে ভাইয়া 100 পাক বিশিষ্ট, দ্যাট মিনস এটা হচ্ছে এন এর মান, বড় হাতের এন। 100 পাক বিশিষ্ট একটি কুণ্ডলিতে চৌম্বক প্রবাহ প্রতি সেকেন্ডে 0.02 ওয়েবার থেকে 0.06 ওয়েবার পরিবর্তন হলে কুণ্ডলিতে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, দ্যাট মিনস ইর মান কত হবে? দেখো ইর বেসিক সূত্র হচ্ছে যে ভাইয়া ই ইকুয়াল টু আমাদের এন ডি ফাই ডিটি, এটা একটা সূত্র মুখস্থ রাখবা। আবার ইর স্বকীয় আবেশ গুণাঙ্ক হইলে দেখো ই ইকুয়াল টু আরও একটা সূত্র আছে, যদি আবেশ গুণাঙ্ক দেওয়া থাকে, যদি ভাইয়া কি থাকে? আবেশ গুণাঙ্ক দেওয়া থাকে, তাহলে ই ইকুয়াল টু আমরা বলতে পারবো যে ভাইয়া আমাদের হচ্ছে এল ডিআই ডিটি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এটার মান পরীক্ষার প্রশ্নে দেওয়াই থাকবে। স্বকীয় আবেশ গুণাঙ্ক, দেখো এই প্রশ্নটা যদি ঘুরায় পেঁচায় আসে তাহলে এই 2টার থেকেই আসে। ওকে, আমাদের এইটা মনে রাখবা, যেহেতু এইটা থেকে প্রশ্ন আসছে। তাহলে দেখো এখন আমাদের এটা দেওয়া আছে, তাহলে দেখো এন এর মান কত ভাইয়া? 200। ডি ফাই মানে কি? ওই যে চৌম্বকের ফ্লাক্স, দেখো 0.02 থেকে 0.06, দ্যাট মিনস 0.04 পার্থক্য। টির মান কত দেওয়া আছে ভাইয়া? প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে। তাহলে তুমি এটাকে দশমিক তুলে দাও 100, তাহলে এই 00 কাটা 00 কাটা 4 × 4 = 8, দ্যাট মিনস 8 ভোল্ট। কোথায় আছে? সি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো? এখন এই প্রশ্নটা স্বকীয় আবেশ দিয়ে তোমাকে একটু কাস্টমাইজ করে এইভাবে দিতে পারে। তাহলে আমাদের ই ইকুয়াল টু এল ডিআই ডিটি, এটাও সূত্র মনে রাখতে হবে। এটা স্বকীয় আবেশ গুণাঙ্ক, আর ডিআই মানে কি? তড়িৎ প্রবাহের পার্থক্য, প্রবাহ পার্থক্য। ওকে, সো এই 2টা সূত্র জাস্ট এখান থেকে মনে রাখবা, যেহেতু রিসেন্ট সালের প্রশ্ন, এখান থেকে বেশি কিছু দেখতে হবে না, আউট সিলেবাস। জাস্ট তুমি কি করবা? এই 2টা সূত্র মনে রাখবা। সো এটা যেহেতু একবার আসছে, তাহলে স্বকীয় আবেশ দিয়ে আসতে পারে। সো এটাও একটু কষ্ট করে মনে রাখতে হবে, ই ইকুয়াল টু এল ডিআই ডিটি। নেক্সটে আসো, এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। ওকে,
সো দেখো যে 200 পাক বিশিষ্ট, দেখো কি বলছে যে ভাইয়া 200 পাক বিশিষ্ট একটি কুণ্ডলিতে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে আমাদের হচ্ছে 0.02 ওয়েবার চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। তাহলে আমাদের কুণ্ডলীয় স্বকীয় আবেশ, দেখো এই যে আবেশের মান বের করতে বলছে। এখন দেখো এটার একটা সূত্র আছে, আবেশ গুণাঙ্কের আরো একটা সূত্র আছে। ওকে, আবেশ গুণাঙ্কের আরো একটা সূত্র আছে, তোমাকে মনে রাখতে হবে যে ভাই এন ফাই ইকুয়াল টু আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্ক এবং পারস্পরিক আবেশ গুণাঙ্ক দুইটা দিয়ে মনে রাখতে হবে এল আই, অথবা তুমি লিখতে পারবা এম আই। ঠিক আছে, এই সূত্রের সিরিজটা তোমাকে মনে রাখলেই চলবে। সো এলটা কি, এলটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক, আর এমটা হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এখন স্বকীয় পারস্পরিক আহামরি বুঝতে যাও না, কারণ তোমরা তো এই অধ্যায়গুলো যারা পড়ছো তারা তো বুঝবা, আর যারা পড়ো নাই মনে রাখবা এগুলো একটা ধ্রুবক। ওকে, জাস্ট এতটুকু এই সূত্রগুলো মনে রাখবা, এখান থেকে আহামরি মাথা খাটাইতে যাবা না, জাস্ট টু দ্য পয়েন্ট পড়ালেখা করবা। এখানে যত শিখতে যাবা তাহলে পুরো অধ্যায়টা ভালো মতো পড়তে হবে, দরকার নাই স্পেসিফিক 2টা টপিক যদি আসে এখান থেকে আসার সম্ভাবনা আছে। ওকে, আচ্ছা, আসার সম্ভাবনা এমনিতেই অনেক কম। সো দেখো তাহলে আমাদের এখানে কি ভাই, স্বকীয় আবেশ গুণাঙ্ক, তাহলে আমাদের কোন সূত্র নিতে হবে, এই যে এটা। তাহলে এখান থেকে এল ইকুয়াল টু আমরা লিখতে পারবো এন ফাই ডিভাইডেড বাই আই। এন এর মান হচ্ছে 200, আমাদের হচ্ছে ওয়েবার কত দেওয়া আছে 0.02, ফাই এর মান ফ্লাক্স, আই এর মান কত 1, তার মানে 0 0 0 কাটা 0 0 কাটা 2 অক্ষর 2 2 4, তাহলে অ্যান্সার হচ্ছে কত, ওমা 4, ও 4 আছে তো, এই তো সি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, বুঝছো? সো এইখান থেকে সর্বোচ্চ এই দুইটা কনসেপ্ট থেকে চলে আসতে পারে। সো আমরা খুব সুন্দর মতো কি করছি ভাইয়া, খুব সুন্দর মতো এই দুইটা সূত্র মনে রাখবো। দেখো এখানে পারস্পরিক আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ একবার আসছে, তার মানে পারস্পরিক আবেশ আসতে পারে, এটা মনে রাখবা। ওকে, সো আলহামদুলিল্লাহ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত A to Z কমপ্লিট করছি। আমরা পদার্থবিজ্ঞানের জন্য আরেকটা ক্লাস নিব কালকে, তোমাদের সাথে আমাদের রাজশাহীর পরীক্ষার আগে শেষ দেখা হবে। সো আমরা কালকে কত 6 থেকে 11 শেষ করব। শর্ট সিলেবাস, ফুল সিলেবাস, রিসেন্ট সালের কোশ্চেন প্র্যাকটিস করবো আমরা, জ্যামিতিক আলোক বিজ্ঞানও পড়বো, বুঝতে পারছি? কালকের ক্লাস শুরুই হবে জ্যামিতিক আলোক বিজ্ঞান দিয়ে, ঠিক আছে? সো জ্যামিতিক আলোক বিজ্ঞান তোমরা অনেকেই স্কিপ করো। তোমরা কত জায়গায় পরীক্ষা দিছো ভাই? জগন্নাথে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আসছে, চট্টগ্রামে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আসছে, তোমার রাজশাহীতেও জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আসতে পারে। অল্প একটা টপিক, জাস্ট একটা টপিক, 2টা টপিক পড়াবো, ওইটা থেকেই আসবে। আপাত সরণ এটা থেকে আসতে পারে, অথবা আমাদের প্রতিসরাঙ্ক কনসেপ্টটা থেকে আসতে পারে। সো ওই 2টা টপিক নিয়ে আমরা আলোচনা করে আলটিমেটলি সব অধ্যায় টাচ করে যাব, যেগুলো রাজশাহী ইউনিভার্সিটিতে আসার মতো, মানে ফুল সিলেবাসে মোটামুটি কাভার করব। ওকে, যেগুলো হচ্ছে আমাদের কি বলে, আমাদের হচ্ছে শর্টে সেগুলো আমরা ইন ডিটেলস পড়বো, আর যেগুলো ফুলে আছে সেগুলো জাস্ট স্পেসিফিক যেগুলো বিশ্ববিদ্যালয়ে আসার মতো সেগুলো টপিক পড়বো। ওকে, সো আমি আবার রুটিনটা দেখাই নিচ্ছি, যাদের কাছে রুটিন নাই, কই গেল, যাদের কাছে রুটিন নাই তারা একটু দেখে রাখতে পারো যে কখন কোন ক্লাস আমাদের আই এডুকেশনে সবার জন্য ফ্রিতে অনুষ্ঠিত হবে। এগুলো কিন্তু টোটালি ফ্রি ক্লাস। ওকে, সো 9 তারিখ আজকে ক্লাস হইলো, না 8 তারিখ আজকে, 9 তারিখে আবার তোমাদের সাথে কালকে রাত 8:30 দেখা হবে। সবাই সময় মতো চলে আসবা। তার পরবর্তীতে 10-11তে রসায়ন, 11-12তে উচ্চতর গণিত, 13-14তে জীববিজ্ঞান। সো পরীক্ষার আগের দিন পর্যন্ত খুব সুন্দর মতো টানা ক্লাস হবে। ওকে, সো এই ক্লাসগুলোতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করব। ভাই তুমি সারাদিন পড়ো, কোনো সমস্যা নাই, জাস্ট দিনে 2টা ঘন্টা ক্লাসের জন্য রাখো, সুন্দর মতো সামারি আকারে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? সো ক্লাসটা কেমন লাগলো সবাই একটু বলো, ক্লাসটা কেমন লাগলো, কেমন এনজয় করলা, সবাই সব কিছু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, তাহলে আলটিমেটলি আমরা কি করব, আমরা হচ্ছে ক্লাস শেষ করে দিব। ওকে, সো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই সব কিছু বুঝতে পারছো কিনা, কোনো ঝামেলা আছে কিনা বলো। আমি ক্লাসের স্লাইডটা একটু সেভ করে নেই, তোমরা আমাকে একটু ফিডব্যাক জানাও যে ক্লাসটা কেমন লাগলো সবার। সবাই আমাকে একটু জানাও যে ভাইয়া কি অবস্থা সবার, সবাই কি সব কিছু বুঝছো, কোনো ঝামেলা আছে কোনো টপিকে, কোনো কনফিউশন থাকলে বলতে পারো, আমরা ক্লাসটা শেষ করে দিব।
ওকে, ওকে, তাহলে আবার কালকে তোমাদের সাথে কালকে যেহেতু 9 তারিখ, দেখা হবে তোমাদের সাথে রাত 8টা 30 মিনিটে। কালকে আমার পদার্থবিজ্ঞানের শেষ ক্লাস, সবাই ক্লাসে উপস্থিত থাকবা ইনশাল্লাহ। কালকে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ওকে, সো সব কিছু ক্লিয়ার? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।